মানুষ ইউজ করে, বাইরে যায়, আমরা সবাই এগুলো জানি, তথ্য যেগুলো পেয়ে, বিহারে যায়, উত্তরপ্রদেশে যায়, এরকম অনেক জায়গায় যায়। আর মায়ানমার থেকে আমরা আসাম মিজোরাম বর্ডার হয়ে যে বিভিন্ন নেশা যে সামগ্রী সেগুলো ত্রিপুরাতে ঢুকে, বাংলাদেশেও যায়, এবং এখন ত্রিপুরাতেও অনেক মানুষ এখন সেটার সেবা করছে। তো এটা তো আমরা তো এগুলো সবাই জানি, এগুলো নিয়ে তো মিটিং হয় বরাবর, কেন্দ্রীয় স্তরেও কথাবার্তা হয়, ত্রিপুরাতেও আমরা ব্যাংকর মিটিং করি, সেখানে ওই বিষয়ে কোথাও কি হচ্ছে, কিভাবে প্রটেক্ট করা যায় সেগুলো চলছে। এখন কথা হচ্ছে এদিকে অ্যারেস্ট করেছে কিনা, কতজন কনভিকশন হয়েছে কিনা, এইগুলো হচ্ছে আসল। এখন পর্যন্ত আপনাকে আমি বলছি যে টোটাল যে 22, 23, 24 যদি আমি বলি, এখান পর্যন্ত গাঁজা যদি আমরা সিজ করে থাকি, টোটাল এখন পর্যন্ত আমার কাছে যা আছে প্রায় 1,54,658 মানে কেজি। এখন পর্যন্ত দেখা গেছে প্রায় 5,82,100। আমরা সবাই জানি প্রথম কিন্তু এখানে ড্রাগ, একটু প্লিজ আমি বলছি, প্রথমে কিন্তু এই কফ সিরাপ নিয়ে কিন্তু আমরা শুনতাম আগে ফেন্সিডিল বলতাম, মুখে ফেন্সিডিল না, এখন কিন্তু আরো ডেভেলপ করছে না, এইদিকেও ডেভেলপ হচ্ছে। তো এই সংখ্যাটা আমি বলছি, মানে সিজ করার বিষয়টা। আরেকটা হচ্ছে ট্যাবলেটের মধ্যে এখন পর্যন্ত 25,62,751 ট্যাবলেট মানে এটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। আর হিরোইন আছে, এই হিরোইনের মধ্যে এগুলোই, এই ইনজেক্টেবল যে হয় না, হিরোইন গুলোকে নিষিদ্ধ করতে পারে, সেটাও প্রায় এখানে হিরোইন আছে 2,45,91,258। বললাম তো আমি একটু আগে কি করে আসলো, আরে এগুলো তো বললাম এখানে কিভাবে আসে, আপনি বললাম কোন কোন জায়গা থেকে আসে, ট্রেনে আসে, তো অ্যারেস্ট হচ্ছে, তো অ্যারেস্টের সংখ্যাটাও আপনাকে আমি বলে দিই, পরে আরো আছে যে 2022-23 এখনো মানে কেউ এই বিষয়ে ধরে তো সবই ডেইলি নিউজ পেপারে দেখেন। এনডিপিএস এর কেসে এখনো 2022 থেকে 25-এ আমাদের নাম্বার অফ কেসে 2022-এ 13টা কনভিক্টেড হয়েছে কেস, এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড হয়েছে 19। 2023-এ নাম্বার অফ কেসে 16 এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড হয়েছে 20। 2024-এ নাম্বার অফ কেস হয়েছে 18 আর 26 জন কনভিক্টেড হয়েছে। 2025 থেকে 25 আপ টু ফেব্রুয়ারি নাম্বার অফ কেসেস 5 আর নাম্বার অফ পার্সন কনভিক্টেড। এখন অব্দি টোটাল নাম্বার অফ কেসেস 52 এবং নাম্বার অফ পার্সন কনভিক্টেড 7। চলছে কাজ, নজরদারি চলছে, পারবে নিশ্চয়ই, আগামী দিনে আরো পারবে। এই কাজগুলো তো আমরা করছি। কেউ চাইবে না যে ত্রিপুরাতে এই ধরনের নেশা চলুক এখানে সারা জীবন, সেটা তো চাইবে না। এখন সপ্তমটি উত্থাপন করেছিলাম মানব সদস্য শ্রী রঞ্জিত দেব বড় মহোদয়। আমি পূর্ত অধীনে ব্রেকেট ডিডাব্লিউএস দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি বিষয়বস্তুর উপরে। স্যার লে আউট করে দেন। ওকে ফাইন, লে আউট ফাইন। অষ্টমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী সুবোধ বর্মা মহোদয়। স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি বিষয়বস্তু করে টিভিয়ে দেওয়ার জন্য। স্যার লে আউট করে দিলে ভালো হয়। Fine. Somebody should learn from মানে আপনাদের এটি যুক্তা। ডিস্ট্রাকশন নোটিশ এখানে ছিলেন নির্মল বাবু এবং শ্রীরামদাস মহোদয়রা এনেছিলেন, যেহেতু ওনারা নেই ওনাদেরটা অটোমেটিক বাতিল হলো। যেহেতু আমরা তো সুদীপ বাবু যে এনেছিলেন, যেদিন এনেছিলেন এর আগে তো ওনারা এনেছিলেন, এটা আপনি একটু আমাকে শুনুন প্লিজ, আমি কি বলছি শুনুন না। তো নির্মল বাবুটা রামদাস বাবুটা তো অ্যাকসেপ্ট হয়েছে, তাই না? সেদিন তো আমরা জানতাম না যে ওনারা চলে যাবেন, তাই আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। আপনার কিছু বলার আছে? একদম প্রিসাইজ। ঠিক আছে, আমি
দ্বিতীয় দৃষ্টান্তরে সুতরাং কাছে মানবতা শুধু বিশ্বাস করলে মহোদয় বিষয়বস্তু হল ওকে ওকে। ত্রিপুরা মেডিকেল কলেজে পাশ করিয়ে দেবার নাম করে সম্প্রতি অর্থ আদায় করার ঘটনা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন জানতে চেয়েছে। এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে আমি আপনার সামনে রাখছি। এখানে কয়েকজন মেডিকেল ছাত্র 2025 সালে 4ই ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাক্তার বি.আর. আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরী, যিনি শারীরবিদ্যা বিভাগ অর্থাৎ ফিজিওলজি বিভাগের প্রধান, ওনার বিরুদ্ধে প্রথম যে পেশাগত এমবিবিএস পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে জড়িত থাকার একটা অভিযোগ ওখানে অভিযোগ দায়ের। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন এই বিষয়ে এবং বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তী সময়ে জানা গেছে যে 2024 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত বিদ্যালয় পরীক্ষায় যারা অকৃতকার্য হওয়া 3 জন এমবিবিএস শিক্ষার্থীর নাম গোপন রাখা হয়েছে। অধ্যাপক ডক্টর সুমা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ দেয়। অধ্যাপক ডক্টর সুমা চৌধুরীর এই অনৈতিক কাজ সম্পর্কে ত্রিপুরার একাধিক স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অপরাধ দমন শাখা থানায় একটি এফআইআর দায়ের করে, যা 12/2/2025 তারিখে অপরাধ দমন শাখা কেস মামলা নম্বর 2025 TPCB 001 হিসাবে নথিভুক্ত হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির 308 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর 7/7/11 ধারায় রুজু করা হয়। এফআইআর এর তদন্ত চলমান রয়েছে ক্রাইম ব্রাঞ্চে। ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ডাক্তার সুমা চৌধুরীকে 7/2/25 তারিখে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। শোকজের জবাবে উনি অস্বীকার করেন এবং উনি দাবি করেন যে তিনি কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং সুদসহ সেই ঋণ পরিশোধ করেছেন। তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং অধ্যাপক চৌধুরী তার দাবির পত্রে অনেকগুলো কাগজপত্র জমা করেছেন, যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে, তার পর্যালোচনাধীন রয়েছে। পর্যালোচনা শেষে ডিপার্টমেন্টাল এনকোয়ারি নেওয়া হবে। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের যদি সত্যতা ও সম্ভাব্য সহযোগীদের নাম প্রকাশিত যদি হয় তাহলে ব্যবস্থা নেবে। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মেডিকেল শিক্ষার্থীদের মূল্যায়ন ও আরো যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা বিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রণের সঙ্গে আলোচনা করে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার 7/3/25 তারিখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র শাখার সম্মেলন পক্ষে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের 9 জন সিনিয়র অধ্যাপক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের উপস্থিতিতে একটি ওখানে মিটিং হয়। ওই বৈঠকে উপস্থিত সদস্যরা বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে জাতীয় এনএমসি এর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় এমবিবিএস কোর্সের উত্তরপত্রগুলির কেন্দ্রীয় মূল্যায়ন শুরু করবে। বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে 2025 সাল থেকে ব্যবহারিক মৌখিক পরীক্ষা আভ্যন্তরীণ, যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল পরীক্ষাটা হয়, সেই যারা পরীক্ষক থাকবে তাদের উপস্থিতিতে পরিচালনা হবে। ত্রিপুরা সরকার মেডিকেল শিক্ষা দপ্তর ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষক অধ্যাপকের মূল্যায়ন প্রক্রিয়া জাতীয় মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত 360 ডিগ্রি মূল্যায়ন, এগুলো অনেকগুলো যে তাদের কিভাবে মূল্যায়ন করবে ব্যবস্থা নেই। এখন পর্যন্ত আমার কাছে এই খবর আছে, আমি আপনার সামনে অধ্যক্ষের সমস্ত হাউস অবগত। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
মাননীয় উত্তরের মধ্যে বিশ্বাস করেন যে একা সোমা চৌধুরী উনি তার পক্ষে এটা বহুদিন ধরে চলছিল, thanks to those 3 students who came forward and they met you also. I am reported by the students themselves. তো এরা এসে আপনার কাছে এবং নাইস অফ ইউ আপনি একটা সিআইডি হাতে তদন্ত করার জন্য জিম্মা দিয়েছে। কিন্তু বেশ প্রায় ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো প্রাইমেসি কিছু এভিডেন্সের ভিত্তিতে ওয়াই দিস সোমা চৌধুরী যার নামে এজার হল, কেন তাকে অ্যারেস্ট করা হলো না? টাকা স্টুডেন্ট থেকে এইচডিএফসি ব্যাংকে টাকাও ঢুকেছে, টাকা স্টুডেন্টের তরফ থেকে এই এইচডিএফসি ব্যাংকের মধ্যে টাকাও ঢুকেছে সোমা চৌধুরী। এই তারপরে আরো এখানে অ্যানাটমি ডিপার্টমেন্টের এইচওডির কাছেও ইন প্রেজেন্স অফ সিইও অ্যান্ড জিএম ত্রিপুরা মেডিকেল কলেজ বলা হয়েছিল এদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য। এক্সটার্নাল মনিটর দিয়ে যে এক্সটার্নাল এবং এই ভদ্রমহিলা অ্যানাটমি এইচওডি দে বোথ রিফিউজ। তো whether their statements have been recorded or not, আমার কথা হচ্ছে দুর্নীতি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এখানে আমরা জানাই আছি, এই ট্রেজারি অর ইন অপোজিশন nobody will give indulgence, not will the administration give any indulgence. Then my question is, why do you think, do you believe that without the help of Tripura Central University or others' involvement in the TMC, one lady named Shoma Chudri could avail this opportunity? It has been going on since long. Thank God some students came forward in spite of that, because এরা পাস করতে পারেনি, টাকা দেওয়ার সত্ত্বেও পাস করতে পারেনি। Then the pressure was mounted upon this HOD anatomy department এদেরকে পাস করে দেওয়ার, wherein the from Manipur the external and the anatomy HOD they refused, they declined to মানে পাস করে দেওয়ার। আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটা সিআইডি এনকোয়ারি ইনিশিয়েট করেছেন, প্লিজ expedite the process and ensure the culprits, we all know কি কারা কারা সাথে জড়িত। Now whether the CID will finish off the inquiry in a befitting manner and take to task all those involved in this nefarious act of passing students out of money এবং ইউনিভার্সিটি এবং ত্রিপুরা মেডিকেল কলেজ তাদের একটা আনহোলি নেক্সাসটাকে আলার্ট করবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীরা জয় করে চালাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধায়ক মহোদয় যে বিষয়টা এনেছেন, দেখুন এখানে তো রিপোর্ট যেহেতু বলেছে আমি সেইভাবে পাঠ করেছি, আসলে তো আমি ঘটনাটা যখনই জেনেছি সাথে সাথে আমি স্বতঃপ্রণোদিত হয়ে কিছু বিষয়টা আমি মানে খুব সিরিয়াসলি দেখার জন্য সেই অনুযায়ী কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সেটা হাতে নিয়েছে, ওরাও এফআইআর করেছে। তো এখন কিন্তু তদন্ত চলছে। আমি বললাম কাউকে স্পেয়ার করা যাবে না, নোবডি উইল বি স্পেয়ার, পরিষ্কার এর মধ্যে যদি দোষী হয়ে থাকে। এবং আমি স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করলাম, আমার কাছে এসছিল, আমি বললাম তোমরা পয়সা দিতে গেলে কেন, ওদের কেন দেবে? বলে আমরা গরিব, এখন যদি আমরা পাস না করি, আমরা যদি পাস না করি গার্জিয়ান তো এসছিল। আমি বললাম আরে পয়সা কেন দিতে গেল? এখন দুটো বিষয়, ফেল করার কারণে এখন তোমাকে পাস কি করে করাবে, সেটা তো একটা, ও চাইছে আমাকে পাস করিয়ে দিই, সেটা কি করে আমরা বলবো যে না তোমাকে পাস করিয়ে দেবো? অসম্ভব। এ তো ইউনিভার্সিটির বিষয়, এক্সটার্নাল ইন্টারনালের বিষয়, পাস করার বিষয়টা কিন্তু তুমি যে বলছো যে পয়সার বিনিময়ে উনি আমাদের কথা দিয়েছিলেন, তারপর আমরা পাস করি, ফেল করার কারণে এখন আসছে বিষয়। তো এই ঘটনা শোনার সাপেক্ষে কিন্তু আমি অ্যাকশন নিয়েছি এবং এখন পর্যন্ত সাপেক্ষ, এবং নো বডি উইল বি স্পেয়ার দ্যাট আই ক্যান ইস্যু। ঠিক আছে, একদম থাকবে, থাকা উচিত এবং সেটা আমার মনে হয় কাউকে ছাড়া নিশ্চয়ই ছাড়া। ওকে। দ্বিতীয় দৃশ্য তখন হয়েছে মাননীয় সদস্য বিশ্ববিদ্যালয় সমিষ্ট বিষয়বস্তু হল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জল সংকট দূরীকরণের দপ্তরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। বিশ্ববাবু, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু জবাব দিতে চাই। বলুন।
পানীয় জলের সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ বলই যে এখানে কলিং অ্যাটেনশনে রেখেছে যে প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। এখানে আমরা জল জীবন মিশন যে প্রকল্প সেটা 15ই আগস্ট 2019 থেকে যেটা এখানে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, এবং তাতে রাজ্যের প্রায় 1193টি যে জিপি এবং ডিসি এলাকায় সেখানে আমাদের যে মোট পরিবারের সংখ্যা সেখানে 7,50,847, যার মধ্যে 19শে মার্চ 2025 ইংরেজি পর্যন্ত এখন পর্যন্ত 6 লক্ষ মানে আউট অফ 7,50,800 মধ্যে 6,41,500 সংখ্যক পরিবারে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে 85.44%। এখন কিছু সমস্যা আছে এখানে, বিশেষ করে পাহাড় অঞ্চলে। সেখানে কিন্তু উদ্ভাবনী যে আমাদের ইনোভেটিভ যে প্রকল্প সেখানে অনেক সময় সম্ভব হয় না, কারণ জল স্তর অনেক নিচে থাকাতে আমাদের যে অগভীর স্বল্প বেশের যে অগভীর নলকূপ, গভীর নলকূপ এগুলো কিন্তু ওখানে দেওয়া যায় না। তো তারপরেও সেখানে এবং অনেক টাইম লাগে সেটা করতে গেলে। তো কিছু পাহাড়ি এলাকায় এই সমস্যাটা আছে। তো সেখানে এইসব সমস্যার কারণে এলাকার যে ছড়া, নালা, জলাধার এবং ঝর্ণা সেগুলোকে ইনোভেটিভ প্রকল্পে এনে সেখানে কাজ চলছে, এবং এখানে 85.44% দেওয়া হয়েছে। বাকি যে আমরা চাইছি যে 100% যাতে ওখানে জল দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা জল জীবন মিশনের যে টার্গেট সেটা নিশ্চয়ই আমরা করব। এবং এখানে আমাদের যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী সেখানে আমি এখানে সবাইকে জানাতে চাই, সেখানে বলছে যে 1 মিলিগ্রাম এর বেশি যদি মানে আয়রন মিশ্রিত থাকে তাহলে সেখানে কিন্তু আইআরপি লাগাতে হবে। এর নিচে থাকলে কিন্তু না লাগালেও চলবে এখন এর যে রিপোর্ট। তো সেই জায়গার মধ্যে আমরা কাজ করছি। অনেক জায়গার মধ্যে পানীয় জলের যে উৎস উপযুক্ত বিদ্যুৎ পরিষেবা থাকে না, তো সেখানে আমরা বিকল্প হিসাবে সৌর বিদ্যুতের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করছি। তো প্রত্যন্ত অঞ্চলে এখন অব্দি ট্যাঙ্কারের মাধ্যমে যেখানে জল সেই ইনোভেটিভ স্কিম তো চলছে, পাশাপাশি যেখানে বোরিং করে জল মানে আনা সম্ভব নয় জলস্তর না থাকাতে সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল দেওয়া হচ্ছে। তাছাড়া চার্জিং করার জন্য যে পানির স্তরে বৃষ্টির জল বা ইত্যাদি জল সেইগুলোর জন্য মেশিনারি ওয়েল মার্ক 2 রিং ওয়েল এগুলো দিয়ে কিন্তু যে চার্জিং হচ্ছে, আবার পাশাপাশি জলও সেখান থেকে নিষ্কাশিত করে মানুষকে দেওয়ার মানে ব্যবস্থা করা হচ্ছে। টিটি এডিসির ভিলেজ কাউন্সিল এখন এলাকায় মোট 1951টি গভীর নলকূপ দেওয়া হয়েছে, 5110টি স্বল্প বেশের অগভীর নলকূপ লাগানো হয়েছে, 23টি জল পরিশোধনাগার এবং 174টি ইনোভেটিভ স্কিম সেখানে স্থাপন করা হয়েছে। তো এতে করে প্রায় 3,27,000 পরিবারের মধ্যে 2,67,605 জন 5টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 81.78%। তো টিটিএডিসি ভিলেজের যে সকল পাড়ায় এখনো জলের উৎস কাজ সম্পন্ন হয়নি সেগুলো পরিকল্পনা চলছে, যেটা আমি বললাম। এখন পর্যন্ত যে 606টি গ্রাম পঞ্চায়েত এবং 587টি টিটিএডিসি ভিলেজ কাউন্সিলে যে পানীয় জল সরবরাহ করার যে কার্যকরী পারিবারিক ট্যাপ সংযোগ সেগুলো 166টি গ্রাম পঞ্চায়েত এবং 102টি ভিলেজ কাউন্সিল 100% সেখানে কিন্তু জল দেওয়া হয়েছে। 172টি গ্রাম পঞ্চায়েত 146টি ভিলেজ কাউন্সিলে 90 থেকে 100% দেওয়া হয়েছে, অর্থাৎ যে কার্যকারী পারিবারিক ট্যাপ সংযোগ। এবং 131টি গ্রাম পঞ্চায়েত এবং 113টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90%, 80টি জিপিবিসিতে 70 থেকে 80%, 49টি জিপিবিসি সেখানে 50 থেকে 70%, 6টি গ্রাম পঞ্চায়েত এবং 26টি ভিলেজে 25 থেকে 50%,
এবং 2টি জিপি এবং 18টি ভিলেজে 25%-এর নিচে এফএসটিসি দেওয়া হয়েছে। তো সেইভাবে জল দেওয়ার যেগুলো হয়নি সেগুলো চেষ্টা চলছে। আর এই বিষয়গুলো আপনার সামনে আমি হাউসের সামনে রাখি। থ্যাংক ইউ। মানে আমি কয়েকটা শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমরা দেখা গেল জল জীবন মিশন আসার পরে যেখানে যেখানে জল প্রবলেম ছিল এটা মোটামুটি সলিউশন হয়ে গেছে, কিন্তু যেখানে প্রত্যন্ত অঞ্চল সেখানে আগে থেকে জলের সমস্যা আছে, এখনো আছে, যা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি এগ্রি করি। সেখানে বোরিং করার পর জল পাওয়া যায়। সেখানে ইনোভেটিভ স্কিম করার জন্য ডিপার্টমেন্ট থেকে অনেক অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কিন্তু এরকম কোনো আমরা উদ্যোগ এখনো দেখা যায়নি। যেমন আমার আগরতলা অঞ্চলে অনেকগুলো আছে গ্রাম যেখানে কোনো বোরিং করার স্কোপ নেই। সেখানে ইনোভেটিভ স্কিম করার জন্য অনেকগুলো প্রসেস আছে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। যেমন বড়দুয়া বড়মরা হাতে কতটা পাশে পাড়া আছে, প্রত্যেকবার এটা তারা জল নিয়ে আবার ওই কলস নিয়ে আবার আগমন করতে হয়। তো সেখানে আমাদেরকেও জবাব দিতে হয়, কিন্তু আমরা জবাব কিছু দিতে পারি। অনেকদিন ধরে এইভাবে চলছে। অনেক জায়গা আছে যেমন সগরিয়াতে ওরকম আছে, প্রায় প্রায় আমার যে পার্বত্য অঞ্চলে প্রত্যেকদিন দেখা যায়। তো তার জন্য মানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই অনুরোধ থাকবো, এটা ইমিডিয়েটলি একটু চেষ্টা করে যেগুলো সম্ভব করলে ভালো হবে। এবং আরেকটা জাস্ট এখন যেখানে পাইপলাইন দিয়ে যেটা সাবমার্সিবল বা বলুন আপনি যেটা পাম্প হাউস, যে পাইপলাইনের মাধ্যমে যে জল পাঠানো হয়, ম্যাক্সিমাম জায়গাতে এখনো পাম্প হাউস গুলো এখন চলে না। কোনো জায়গাতেই মানে নিয়ারবোর্ড 60% এখন আমার টাকাগুলো অঞ্চলেই বলুন, মানে ম্যাক্সিমাম পাম্প হাউসে এখন কিছু স্টার্টও হয়। তো তার কিছু কিছু কারণ আছে। যেমন আমি আমার দেখেছি লাস্ট ইয়ারে পাম্প হাউসের টেন্ডার হয়েছে, যে টেন্ডার হয়েছে প্রায় 50 লাখ টাকা। তো টেন্ডার ভ্যালু মাইনাস লেস 49% দিয়ে লেস করে কাজ করছে। তো তার ফলে যে কোয়ালিটি মেনটেন করার কথা ছিল সেভাবে কোয়ালিটি মেনটেন হয় না। অনেক পাইপগুলো নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। রাস্তার পাশে আপনার রাস্তা একদম খনন না করেই তারা কিন্তু পাইপ দিচ্ছে। গাড়ি যাওয়ার ফলে এগুলা সব মানে লিকেজ হয়। তো সেভাবে প্রবলেম চলছে। তো সেখানে আমি তো অ্যাপ্রিসিয়েট করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে যতগুলো রিপোর্ট দিয়েছেন, কিন্তু রিপোর্টের মধ্যে আমরা কিন্তু ডিপার্টমেন্ট থেকে এরকম করে এখন মানে স্মুথলি কাজটা পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি ডিপার্টমেন্টকে এটাই বলতে চাই, যা যথাসম্ভব এটাকে একটু নজর দিয়ে দিতে ভালো হয়। ঠিক আছে। যেহেতু ইনোভেটিভ স্কিমের কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্ব নয় বলছি, এরকম যদি কাছে যেমন আপনি বলেছেন ছয়গুড়িয়া বা এরকম এগুলো তাকে লিজ দেবেন, আমরা ইমিডিয়েটলি উইল টেক আপ এটা দেবেন। শুধু আপনারা যারাই আছে লিজ দিলে সুবিধা। ঠিক আছে। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণের প্রত্যাবন করেছেন জাস্ট ওয়ান, এই যে পানীয় জলের যে সংকটের গভর্নমেন্ট ইজ ট্রাইং নো ডাউট, কিন্তু একটা জায়গায় আমি ফ্লড দেখেছি, এটা হলো জনপ্রতিনিধিদের বাদ দিয়ে ডিডব্লিউএসি ইঞ্জিনিয়াররা নিজেই লিস্ট করবে, নিজেই কাজ তৈরি করবে। কি করা হবে? আই থিঙ্ক হোয়াট দে শুড ডু ইজ গ্রাম লেভেলে বা ব্লক লেভেলে জনপ্রতিনিধিদের সাথে বসে একটা ফাইনাল একটা সার্ভে রিপোর্ট দিয়ে ওইটার উপর কাজ করে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন ইনোভেটিভ প্রক্রিয়াটাও অনেক জায়গায় ফেল হচ্ছে। আমি অফিসারদের কাছে অনুরোধ করব, হোয়াট ইজ ইনোভেটিভ? ইনোভেশন ইজ আফগানিস্তানে গিয়ে ইনোভেট কিভাবে করতে হবে ওইটা ওইখানে গিয়ে করুন। ভারতবর্ষের ইনোভেশন আফগানিস্তানে লাগবে না। ইনোভেশনটা যেখানে দরকার ওইটা ওইখানকার মতো করে করবে। এটা অফিসাররা কিন্তু দেখছি মন্ত্রীরা গিয়ে ইনোভেশন করবে না। they should not take decision on there. যেমন আমার এলাকায় আমাকে একটা আলোচনা ছাড়া সবগুলো লিস্ট দিয়ে দেবে, কি করে জলের সমস্যার সমাধান হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, জাস্ট টেল দি ডিপার্টমেন্ট অফিসার they should take the least from the public utilities also. Thank you. আমি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় যে কথা
কথাটা বলেছেন, বিষয়টা হচ্ছে আমরা এখানে বিধানসভাতে আসি, তর্ক বিতর্ক ইত্যাদি থাকে, কিন্তু মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। এখানে যে ধরনের প্রপোজাল এসছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতের তাদেরও জনপ্রতিনিধি, তাদের সাথেও কথা বলা উচিত, এবং যারা বিধায়ক বিধায়িকারা আছেন তাদের সাথেও কথা বলা উচিত। নিশ্চয়ই এই ধরনের সাজেশন হওয়াতে নিশ্চয়ই আমি দপ্তরের বলবো, এবং যাতে টাইমলি সবকিছু করা যায়। তো সে নিশ্চয়ই আমরা দেবো। সেখানে কারেন্টের প্রবলেম আছে অনেক জায়গায় এত জল স্তরেই নিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মিটিং করি ঠিকই, তবে যেহেতু এই সাজেশন নিশ্চয়ই আমি ওনাদেরকে নিচ্ছি। তৃতীয় দৃষ্টি আকর্ষণের শ্রোতা করেছেন মানবতা সিদ্দিক ওবায়দুল রায় মহোদয়। দৃষ্টি বিষয়বস্তু হল TTADC, আলোচনা হয়ে গেল তো এলাকায় প্রাথমিক শিক্ষা অগ্রগতি সম্পর্কে। জেল যাচ্ছে না। আবার বলবেন, আবার আর বলার এটা কথা নেই, দরকার নেই। না না, এই যে এখান থেকে এই জিনিসটা আলোচনা হয়েছে, জিনিসটা কেন করছে? সিনিয়র বরঞ্চ আরো কি, আর যেগুলো হয়নি এগুলি আলোচনা করুন। একটা সিনিয়র মেম্বার আপনি নেই। তার জনজাতিদের শিক্ষার আলোর থেকে অন্ধকারে ঠেলে দেওয়া ঠিক না। আমি আপনাকে বলছি, প্রায় 500 স্কুল আছে যেটা প্রায় বন্ধ, এবং আপনার থেকে বেশি জানে এখন বাবু, আপনার থেকে বেশি এখন বাবু জানে। উনি নিজে বলেছে বিরুদ্ধে আপনার ডিটেলস আলোচনা করেছে। আমাদের স্যার না আপনারও বন্ধ হবে। আরে আপনার অবগতির জন্য বলছি, দেখুন এক সেকেন্ড আপনার অবগতির জন্য বলছি। পাঠান বাবুর আরেকটা আছে, বর্তমান গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো জানেন উনি কি লেগেছেন? বর্তমান গ্রামাঞ্চলে এই উন্নয়ন সম্পর্কে রিকোয়েস্ট করে পাঠিয়েছে যে আমারটা লে করে দিন। আরেকটা আছে ওনার আলোচনা না, এগুলি কোনো কাজ হবে। চতুর্থ দৃষ্টি আকর্ষণের সূত্র করেছেন শ্রী পিনাকি দাস। তাহলে সে বিষয়বস্তু কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অন্তর্গত পূর্ণদাসপাড়া থেকে রতিয়া হাওয়াল পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে অগ্রগতি সম্পর্কে এখন আমি দৃষ্টি আকর্ষণের সূত্র নেওয়ার জন্য পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ণদাসপাড়া থেকে রতিয়া হাওর পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস সূত্রে আনিত জনস্বার্থ সংশ্লিষ্ট কলিং অ্যাটেনশন নোটিশ। পূর্ণদাসপাড়া থেকে রাতিয়া হাওর লিঙ্ক নাম্বার L039 রাস্তাটি খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের অন্তর্গত। উক্ত রাস্তাটি ও PMGSY-1 এর প্রকল্প 2013-14 সালে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের অনুমোদন প্রাপ্ত। রাস্তাটির অনুমোদিত দৈর্ঘ্য 3.019 কিলোমিটার এবং তাতে যে অর্থ রাখা হয়েছে 2.1 কোটি। ত্রিপুরায় যে PMGSY নির্মাণ কাজ এবং তার সঙ্গে 5 বছরের যে মেনটেনেন্সের যে জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এবং NBCC একটা ট্রাইপার্টিট একটা চুক্তি সম্পাদিত হয়, যেটা আগেও আমি বলেছি আরেকজনের বিষয়। সেই চুক্তি মোতাবেক অন্যান্য জেলার সাথে খোয়াই জেলার PMGSY এর কাজ NBCCর কাছে এটা দেওয়া হয়। 19/11/2000 ইংরেজি সনে এই রাস্তাতে ঠিকাদারকে প্রদান করা হয়েছে। সেখানেও সিডি অর্থাৎ ক্রস ড্রেন, প্রোটেকশন ওয়াল এবং ড্রেনের অভাবে গ্রামবাসীরা সেখানে কাজ বন্ধ করে দেয়। তো দীর্ঘদিন সেখানে কাজটা বিক্ষোভের করে সেখানে বিলম্ব হচ্ছিল। পরে TRRDA ত্রিপুরা রুরাল রোডস ডেভেলপমেন্ট এজেন্সি এবং NBCC প্রতিনিধিরা সেখানে যৌথভাবে সেখানে পরিদর্শন করে এবং এখানে আবার নতুন করে একটা এস্টিমেট তৈরি হয় এবং সেই এস্টিমেট 2018 সালে সেটা পাঠানো হয় এবং TRRDA এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যাতে পূরণ হয় এস্টিমেট স্ক্রুটিনি করার পর অতিরিক্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এখানে ট্রিপল সেল বক্স কালভার্ট নির্মাণ করার প্রভিশন DPR অন্তর্ভুক্ত ছিল, কিন্তু গ্রামবাসীরা শুরু থেকেই এই কালভার্টের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল যেহেতু তাদের দাবি পূরণ হচ্ছিল। পরবর্তীকালে
স্থানীয় বিধায়কের সহায়তায় সেখানে সমস্যার সমাধান সম্ভব হয়েছে এবং এই রাস্তাটির নির্মাণ কাজ যদিও বিলম্বিত হয়েছে, যার ফলে সমাপ্তির যে ডেট দেওয়া হয়েছিল সেটা সেই সময়ে সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সেটা অর্থ প্রদান যখন দেওয়া হলো, বাকি যে টাকাটা দরকার ছিল সেই টাকা দেওয়ার পরে সেই কাজটা আবার কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে। কিন্তু সড়ক নেটওয়ার্কের সংযোগ বজায় রাখার জন্য স্থানীয় মাননীয় এমএলএ যিনি প্রশ্নটা করেছেন, ওনার পরামর্শ নিয়ে জরুরি ভিত্তিতে এনডিসিসি সংস্কারের হাতে নিয়েছে, যা ছিল একটা সাময়িক তৎকালীন সময়। এখন সেটা আবার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তো এখানে যে ট্রাই পার্টির যে চুক্তি হয়েছিল 5 বছরের চুক্তি অনুসারে, সেখানে যে কাজ শেষ করার পরে মেনটেন্যান্স সেটা সম্ভব হয়। এখন আবার সেটা এজ ইজ ওয়ের বেসিসে আমাদের 29/11/2024 আমরা পিডব্লিউডি সচিব সেটাকে নোটিফিকেশনের মাধ্যমে এখন পিডব্লিউডি সেটা করবে এবং তার জন্য 2 কোটি টাকা একটা এস্টিমেট প্রস্তুত করা হয়েছে এবং রাজ্য সরকার এখন সেটা রক্ষণাবেক্ষণ এবং সমস্ত ব্যয়ভার বহন করবে। এবং আমি আশা করি যে 2025-26 অর্থ বছরের যে সংস্কার করার লক্ষ্যমাত্রা রয়েছে এই কাজ সম্পূর্ণ করা হবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেল। বিষয়টা হচ্ছে যারা এই রিপোর্টটা দিচ্ছে সেটা আমি যতটুকু, যেহেতু আমার গ্রামে, এই গ্রামেই বাড়ি, আমার সামনেই রাস্তা, আসলে রাস্তাটা স্টার্ট করেছিল, কমপ্লিটই করে, কমপ্লিট না করে ব্ল্যাকটপ, মানে অর্ধেক রাস্তা ব্ল্যাকটপ করেছিল আর বাকিটা করেই না করেই পরবর্তী 5 বছরের জন্য আবার রিপেয়ারিং এর জন্য বা এই চলছে। যাই হোক, আমাদের গভর্নমেন্ট আসার পর যখন যোগাযোগ করলাম, প্রথম তো এটা ট্রেসই পাচ্ছি, পিএমজি বলছে, পিএমজি ডিসি বলছে, মানে একজন একজনকে বলছে। পরবর্তী সময় যখন এটা নজরে আনা হলো এবং এটা আমাদের এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, বাইসাইকেল দিয়ে যাওয়ার অবস্থা, পাবলিক এই জায়গাতে বাধা দেয় এমন জায়গায়, কালভার্ট বক্স এই জায়গাতে নেই, এই রাস্তার মধ্যে একটাই ব্রিজ এবং এটা হয়েছে, কিন্তু বাকি ব্ল্যাকটপ হয়েছে, যেভাবে ছিল ওইভাবেই রয়েছে। মেন জিনিস যে জিনিস শ্রীদীপ সাহা কন্ট্রাক্টর, ওনার সঙ্গে কথা বলেছি, উনি কাজ ফেলে বিভিন্ন লোকালি তখনকার সময় যারা দায়িত্বে ছিলেন, বিভিন্ন কমিশন যারা বলা আছে তাদের জন্য, যাই হোক যেভাবে ফেলে এসেছি সেটাকে নিয়ে ইদানিং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কথাটাকে কর্ণপাত করেছেন, একটা বিষয় করেছিলাম ভিজিটের জন্য এনজিসি, পিএমজি, পিডব্লিউডি একসঙ্গে। এই ভিজিটে যাওয়ার পরও আমরা হদিশ পাচ্ছি। যাক, আজকে মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি খুশি হলাম, তার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং সত্যটা শুরু হবে এবং এই রাস্তাটা শুরু যত তাড়াতাড়ি সম্ভব করতে পারে। যেহেতু বর্ষা এসে গেছে, নাই রাস্তা, আমি তো বলবো কার্বি 2 হাত নেই, যেটা 24 ফুট রাস্তা 5 ফুটও নেই অনেক জায়গায়, এমন জায়গায় দাঁড়িয়েছে। যাই হোক, এই রাস্তাটা যদি খুব তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে আমাদের প্রচুর সংখ্যক জাতি জনজাতি অংশগ্রহণ করতে হবে। তার জন্য আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করে বলবো খুব তাড়াতাড়ি জায়গাটা শুরু। ধন্যবাদ। ঠিক আছে। পঞ্চম দৃষ্টি সূচনা করেছে মাননীয় সচিব গোপাল চন্দ্র রায় মহোদয়। দৃষ্টি বিষয়গুলো ছিল স্মার্ট সিটি অগ্রগতি সম্পর্কে। এখন আমি মুক্ত দৃষ্টি বিবৃতি প্রদানের জন্য নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়ের কল অ্যাটেনশন নোটিশ হচ্ছে আগরতলা স্মার্ট সিটির অগ্রগতি সম্পর্কে। স্মার্ট সিটি মিশন স্কিমটি 2025 সালের 30 জুন শেষ হবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদের অনুমোদন অনুযায়ী। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই প্রকল্পে ফার্দার এক্সটেনশন বা পরবর্তী যে বর্ধিতকরণের বিষয় এখনো কিন্তু সেই ঘোষণা এখন করেনি। আগরতলা শহরের জন্য স্মার্ট সিটি মিশনের মূল প্রকল্প হচ্ছে 521.04 করোড়। এখন পর্যন্ত স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসাবে 490 কোটি টাকা আমরা পেয়েছি এবং রাজ্য শেয়ার দিয়েছে 51.04, যা কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে 90:10 অনুপাতে বিভক্ত। স্মার্ট সিটি মিশনের অধীনে মোট 65টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত 62টি প্রকল্প সম্পন্ন হয়েছে
এবং 3টি প্রকল্প এখনো বাস্তবায়নাধীন রয়েছে। এই 3টি প্রকল্প হচ্ছে 4 লেন অফ এয়ারপোর্ট রোড ফ্রম লিচু বাগান টু নিউ এয়ারপোর্ট টার্মিনাল, যার রাখা হয়েছে ₹96.17 crore। নাম্বার 2 হচ্ছে রিভাইটালাইজেশন অফ এমবিবি কলেজ লিঙ্ক 32.31 crore। নাম্বার 3 হচ্ছে ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স পার্ক ₹7.64 crore। আশা করছি মে মাসের 2025-এর মধ্যে বাকি যে 3টা আমি বললাম সেগুলো কাজ সম্পন্ন হবে। তো সেইভাবে স্মার্ট সিটির কাজ হয়েছে এবং আগামী দিন যে 3টে বাকি আছে সেটাও সম্পন্ন হবে। Point of clarification, sir. So far my knowledge goes, আমাদের এলাকায় যেটা হাওড়া খাল আছে, রামটাপুর বয়স থেকে আরম্ভ করে একটা খাল আছে, এটা আপনার আমার মুখ্যমন্ত্রী এলাকায় গিয়েছেন, এই নেতাজি স্কুলের দিক দিয়ে গেছে, ওই খালটার এখন পর্যন্ত কিছু হয়। দ্বিতীয় কথা হলো, এখানে 500 কোটি টাকা পাওয়া গেছে, 490 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটার ব্যাপারে কি রয়েছে অনেক কথা আছে, এগুলি আমি কোনো কথা বলি। আমার বক্তব্য এই যে আপনার ওয়াটার সাপ্লাই নিচ্ছে যে ব্রিজটা আছে যোগনগর, এই বাম দিকে এখানে নদীর বাঁধের সঙ্গে এটা একটা ময়লা ফেলার মতো ব্যবস্থা, শুধু ময়লা ফেলতে, দুর্গন্ধে যাওয়া যায় না। আমি গিয়েছিলাম একদিন, আমাকে সবাই ঘেরাও। তখন আমি কাউন্সিলর, খুব ভালো ছেলে, আমাদের সঙ্গে কাজ করেছে, সুকুমার সাহাকে বললাম, কই দাদা আমি বলছি সাইনবোর্ড লাগিয়েছি তবু ময়লা। দিস ইজ দ্য ডিসক্রেডিট অফ দ্য কর্পোরেশন। আমি বল, এটা মুখ্যমন্ত্রী মহোদয়ের আমি এই সবার আকর্ষণ করছি। ব্যাপারটা হলো এমবিবি কলেজে আরো আবার 7 কোটি টাকা ব্যয় হবে, ঠিক আছে, বা না 3 কোটি সামথিং। তারপরে 4 লেন হবে, ঠিক আছে, চিন্তা বাকি একটি বাসিন্দা হয়েছে। আমার বক্তব্য যে এই স্মার্ট সিটি করতে গিয়ে যদি দুর্গন্ধের একটা গার্বেজ ফেলার জায়গা হয়, আর যেটা জল ওই যে রামঠাকুর বয়স থেকে যে ড্রেনটা, এটা আপনার এখানে স্পর্শ করেছে, এটা গিয়ে পড়েছে একবারে এইটি, এটা এখনো কেন এটা হলো না, কবে নাগাদ এগুলি সমস্যা করা হবে। এখন আপনার কোন সাজেশন আছে? রতন বাবু, আপনি যদি না বাস না দিতে চান বৃহস্পতিবারে আসবেন, আমি স্পেসিফিক করলাম স্মার্ট সিটি ময়লা ফেলা হয়েছে, একটা ড্রেন এখনো হয়নি, এখানে ফ্লাড হচ্ছে, আর দুটাই চলবে। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি জানতে চাইছেন, যেগুলো বুঝলাম, জল নিষ্কাশনের জন্য কি পরিমাণ টাকা খরচ করা হয়েছে, রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত করার জন্য, কাভার ড্রেন করার জন্য কত টাকা আলাদা, এই হিসাব যদি থাকে তাহলে এটা বলতে পেশ করার জন্য দাবি জানাচ্ছে। এটা করলে ভালো হবে যে কি কি প্রজেক্ট, মানে যে সোয়েরেজের জন্য কিংবা ড্রেন নির্মাণের জন্য, ওয়াটার লগিং যেন না হয় তার জন্য ব্যবস্থাপনা, এই আলাদা আলাদা হিসাব যদি থাকে আপনি দয়া করে এটা দিতে পারেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এখানে মাননীয় বিধায়ক গোপাল বাবু এবং বিধায়ক
মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহাশয়, ভিত্তিক শিল্পকে আরো বেশি করে আকর্ষণীয় ও লাভজনক করতে সামুনু বিধানসভা কেন্দ্রে একটি ব্যাম্বো পার্ক করার জন্য দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় চেয়ারম্যান স্যার, ভারতবর্ষের মধ্যে প্রথম ব্যাম্বো পার্ক ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে ব্যাম্বো পার্কে বহু ছোট এবং মাঝারি আকারের বাঁশ শিল্প রয়েছে, যেগুলি বিভিন্ন বাঁশজাত পণ্য উৎপাদন করে, যেমন বাঁশের মেজের জন্য টাইলস, বাঁশের আগরবাতি স্টিক, বাঁশের বর্জ্য প্রক্রিয়াকরণ, বাঁশের গুঁড়ো ইত্যাদি। এই পার্কটি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ত্রিপুরার বাঁশ মিশন ব্যাম্বো ভ্যালু চেইন ডেভেলপমেন্টের আওতায় একটি নতুন ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্ক প্রতিষ্ঠিত করার একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পটি জাতীয় বাঁশ মিশন এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত হবে। নতুন ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্কটি ত্রিপুরার উত্তর জেলায় সন্তর 40 একরেরও বেশি জমির উপর প্রতিষ্ঠিত হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিক যে প্রকল্পটি ডিপিআর ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে, যার অনুমান যার ব্যয় হবে 162.92 কোটি টাকা এবং এটি চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। তাছাড়াও নতুন একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্ক স্থাপনের জন্য সামনু ধলাই থেকে প্রস্তাব করা হয়েছে, তবে এটি একমাত্র তখনই সম্ভব যদি 40 থেকে 50 একর আয়তনের একটি উপযুক্ত জমি চিহ্নিত করা যায়। তাছাড়া জমিটি বড় রাস্তার সাথে সংযুক্ত হতে হবে। উপযুক্ত বিদ্যুৎ পরিষেবা, পাশাপাশি কাঁচামাল তথা বাঁশবাগান এবং নিকটবর্তী বসবাসযোগ্য এলাকা থাকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে ব্যাম্বো পার্কের কাজের জন্য যথেষ্ট মানব সম্পদ নিশ্চিত করা যায়। জমি চিহ্নিত করার পর একটি সম্ভাব্য প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া ত্রিপুরার 59 জেলার সন্তোল প্রস্তাবিত ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্কে হবে। তাছাড়া ত্রিপুরার 59 জেলার সন্তোল প্রস্তাবিত ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্কে যে 26টি বাঁশ প্রাথমিক প্রক্রিয়াকরণ ইউনিট কাম এগ্রিগেশন সেন্টার স্থাপন করা হবে, তার মধ্যে একটি ক্লাস্টারের 2টি এগ্রিগেশন সেন্টার সামনু পরিসরে তৈরি হবে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার। মাননীয় চেয়ারম্যান স্যার, এই বিষয়টি আমার আনার কারণটি হচ্ছে, আমরা সবাই জানি সামনু একটি প্রত্যন্ত এলাকা ছিল, যা বর্তমানে 2018 ইংরেজিতে আমাদের নতুন সরকার গঠনের পর এটাকে একটা ট্রান্সফরমেশনের কাজ চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কোনোটাতেই পিছিয়ে নেই। এর মধ্যে আমরা জানি শিক্ষার সাথে সাথে উন্নয়নের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়নটা যদি আমরা আনতে চাই,
তাহলে মানুষের কাছে ইনকাম জেনারেশনের একটা সুযোগ দেওয়া দরকার। এবং সেই হিসেবে আমরা জানি সামুনো এমন একটা এলাকা, পুরো সামুনো এলাকা জুড়ে যে বাঁশ উৎপাদিত হয় ন্যাচারালি, সেই বোধজংনগরের যে জি কিউব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে আমি গিয়েছিলাম। গিয়ে সেখানে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আমাদের যে চাহিদা 2000 মানে আগামী অর্থ বছর বা তার বিগত কয়েকদিনে আমি আগরতলা স্থিত আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকার বোধজংনগরের যে জি কিউব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে আমি গিয়েছিলাম। গিয়ে সেখানে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম সেই বাঁশের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর আমরা এটাও জানি বাঁশ বেতের উপর বিভিন্ন কাজ একসময় ত্রিপুরা রাজ্যের মধ্যে কুটির শিল্পের মতো একটা অবস্থা ছিল। এটাকে আরো জিয়ে তোলা এবং মানুষের কাছে যাতে অর্থ পৌঁছানো যায় সেদিকে লক্ষ্য রেখে আমি এখানে এই বিষয়টা উত্থাপন করেছিলাম, যাতে করে আমরা এই বাঁশ বেত শিল্পকে আরো উন্নত করে মানুষের কাছে পয়সা এনে দিতে পারি এবং ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো সমৃদ্ধতর করতে পারি। তার জন্য আমার মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়া এবং আমাদের হাউস অফ লিডার এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতিও আমার অনুরোধ থাকবে, যদি সামনে এলাকায় এরকম একটা উদ্যোগ নেওয়া যায় যে ব্যাম্বো পার্ক করার মাধ্যমে গরিব যারা রয়েছে এলাকার জনগণ তাদেরকে যদি ইনকাম দেওয়া যায় তাহলে এলাকার জনগণ উপকৃত হবে। থ্যাংক ইউ। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আমার যে বক্তব্যের মধ্য দিয়ে বলে গেছি কি কি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অলরেডি আমি বলে দিয়েছি। আমরা জানি যে আমরা বাঁশকে আমরা সবুজ সোনা বলে আমরা জানি। সর্ব বিশ্বে বাঁশের গুরুত্ব রয়েছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বাঁশের মাধ্যমে যেমন ব্যাম্বো বোতল, ব্যাম্বো জুয়েলারি, ব্যাম্বো টাইলস, আমরা ব্যাম্বো আগরবাতি স্টিক আমরা করে থাকি। তো মাননীয় বিধায়ক মহাশয় যে বিষয়টি বলেছেন অলরেডি আমার ভাষণের মধ্যে ছিল, আমরা গাইডলাইন অনুসারে আমরা অবশ্যই দেখবো কি করে করা যায়। থ্যাংক ইউ স্যার। অষ্টম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী দিলীপ কুমারিয়া। নোটিশটির বিষয়বস্তু হল রিগার্ডিং দি ফুলফিলমেন্ট অফ ডিডব্লিউসি ইন এডিসি এরিয়া। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর ভিত্তিতে প্রদানের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। আমি খুব সংক্ষেপে বলছি, এটা আসলে বেশ অনেকগুলো পাতা, আমি খুব সংক্ষেপে বলবো। উনি যেটা করেছেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের চাহিদা পূরণ। আমাদের রাজ্যে ইতিমধ্যে যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে 10,222খানা, যার মধ্যে যদি আমরা দেখি 2018 সালের আগে 9,911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। জনজাতি এলাকায় 3,209টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য এলাকায় 6,702টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 2018 থেকে 2024 অব্দি 311টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানানো হয়েছে। আমি শুধু এই কথাটা এর জন্য বলছি, এখানে যারা বিরোধী দলের বিধায়কগণ আছে ওনারা এবং এই হাউসের অবগতির জন্য, যে বারবার প্রশ্ন আছে যে জনজাতি এলাকায় উন্নয়ন কতটুকু হচ্ছে। আমরা 311খানা অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মিত হয়েছে, যার মধ্যে 149টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধু জনজাতি এলাকায় আমরা এই 6 বছরে নির্মিত করেছি। আর অন্যান্য এলাকায় গোটা রাজ্যে 162টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ হয়েছে। এছাড়াও আরো আমরা নতুন করে ইজিটি যে জন্মন প্রকল্প, তাতে করে 53টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জনজাতি এলাকায় নির্মাণে আমরা অনুমোদন পেয়েছি। এছাড়াও ধরতি আবার জনজাতি যে প্রকল্প গ্রাম উন্নয়ন উৎকর্ষ অভিযান, তাতে করে 123টি নতুন অঙ্গনওয়াড়ির জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি। অর্থাৎ আমরা যদি দেখি আরো 176টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধু জনজাতি এলাকার জন্য আমরা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছি। তো এটা আমি এই কথাটা বলতে চাইছি যে 311টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে অর্ধেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র অলরেডি জনজাতি এলাকায় তৈরি করেছি, এছাড়া আরো 176টা তৈরি হবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা জনসংখ্যার আধারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মিত হয়।
যেমন 300 থেকে 800 জন জনসংখ্যা যদি হয় জনজাতি এলাকায়, তাহলে একটা অঙ্গনওয়াড়ি হবে। 800 থেকে 1600 হলে 2টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে। 1600 থেকে 24 হলে 3টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে। অর্থাৎ কমিউনিস্টের ওই 25 বছর তারা লাগাতো যে জনসংখ্যার নিরিখে জনজাতি কেন্দ্র তারা তৈরি করেনি জনজাতি এলাকায়। এটা এখন আমরা পূরণ করছি, আমরা এই সংখ্যাটা পূরণ করছি। আর বাকি রইল ওনাকে আর্থিক ভাবে যে সাহায্য করে আমাদের যেটা 6টা অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ সিডিপিও জনজাতি এলাকার মধ্যে চলে। আমাদের টোটাল হচ্ছে 56টি সিডিপিও। এর মধ্যে 56টার মধ্যে নতুন একটা আমরা নতুন পেয়েছি 57টা। এটাও গঙ্গানগর ব্লকের অধীনে আমরা সিডিপিও অফিস নতুন হচ্ছে সেখানে। এই 57টা অঙ্গনওয়াড়ি সেন্টার, এই 57টা অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা যদি দেখি যে 6টা অঙ্গনওয়াড়ি সেন্টার 57টার মধ্যে জনজাতি এলাকায় কাজ করে, যার মধ্যে হলো আপনার ছামনু, মনু, ডম্বরনগর, দামছড়া, জম্পুহিল ও কাঞ্চনপুর। এই 6টার জন্য 2024-25-এ আমরা অর্থ দিয়েছি 32 কোটি 11 লক্ষ টাকা আমরা দিয়েছি। তার মধ্যে 14 কোটি 59 লক্ষ টাকা দিয়েছি প্রশাসনিক খরচা এবং গাড়ি ভাড়া, পেট্রোল, ডিজেল এই সমস্ত বাবদ, এবং 2 কোটি 24 লক্ষ টাকা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনসেন্টিভ বাবদ। 21 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সংযোগ বাবদ 9 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মোবাইল রিচার্জ বাবদ 27 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং কমিউনিটি ইভেন্ট বাবদ 7 লক্ষ টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক পেনশন বাবদ 10 লক্ষ টাকা, মাতৃপুষ্টি উপহার বাবদ 35 লক্ষ টাকা, ট্রান্সফার ফান্ড 1.5 কোটি টাকা অর্থাৎ 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। এই সমস্ত মিলে আমরা যদি দেখি যে আমাদের জনজাতি এলাকায় 3 বছরে যে অর্থ আমরা দিয়েছি সেটা আমি লে করে দিচ্ছি এখানে। আচ্ছা, আমি বাকি আর্থিক বিষয়টা আমি লে করে দিচ্ছি। দীর্ঘ এই আমাদের 3 বছর আগে আমি দিয়েছি, এবছর এবং এর আগের বছর, এর আগের বছর 3 বছরের। বাকি যদি কিছু থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বাকি পেপারগুলো লে করে দিচ্ছি। হামবাই স্যার, চেয়ারম্যান স্যার, पुइलानो हामबाया भारतनि मिनिस्टारनाव केसार आंहासो गोबां सालिया लेखायनो आं किसा कांचनपुरनि किसा सानामु समाव सर कांचनपुर प्रोजेक्टआव 3टा ब्लक आइसा सिमी सिडिपिअ दङ। ओंखाय आ जागायाव तसदाव 248 एडब्लिउसि सेन्टार लालचुबि 140। ओंखाय आं अनरेबल मिनिस्टारनि ओंखाय आं किसा सिनामु समाखाय जाम्पुहिलबाय दामसुरा सिडिपिअ बरक बख्रानानाय हामबाय। মাননীয় চেয়ারম্যান স্যার, উনি যেটা বলেছেন আসলে এই ট্রান্সলেটরটা কাজ করেনি। তো আমি যতটুকু বুঝেছি ওনার বিধানসভার অন্তর্গত লালজুড়ি ব্লক এবং দলদা আরডি ব্লকের অধীনে যে 329টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এই সম্বন্ধিত বিষয়। ইনি এর আগেও একটা কোয়েশ্চেন এসেছিল ওনার, সেটার উত্তর দেওয়া হয়নি। তো 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে আমাদের লালজুড়ি আরডি ব্লকে 5টি এবং দলদা আরডি ব্লকের অধীনে 32টি, মোট 37টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। 2023-24 ওইটা ওনার এলাকায় 2টা ব্লকে ওনার এরিয়াতে পড়ে। 2023-24 এবং 2024-25 বছরে এগুলো মেরামত করা হয়েছে। এবং দলদা লালজুড়ি আরডি ব্লকের অধীনে 36টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে আমরা 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নতুন হয়েছে এবং 2টি পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারও মেরামতের জন্য আমরা দিয়েছি। বাকি বিষয়টা আমি লে করে দিচ্ছি এই সমস্ত পেপারগুলো। নবম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যে বাড়ি বাড়ি রান্নার পাইপলাইনের গ্যাসের সংযোগ বৃদ্ধি সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়িকা অন্তরা দেব সরকার মহোদয়া যে কলিং অ্যাটেনশনটি এনেছেন সেটি হল রাজ্যে বাড়ি বাড়ি রান্নার পাইপলাইন গ্যাসের সংযোগ বৃদ্ধি সম্পর্কে। বর্তমানে ত্রিপুরাতে 60,559 পরিবারের বাড়িতে ডোমেস্টিক পাইপলাইন কানেকশনের মাধ্যমে বাড়ি বাড়ি
গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহের কাজ PNGCL দ্বারা চালিয়ে নেওয়া হচ্ছে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের নিয়ম অনুসারে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটর বোর্ড থেকে PNGCL কে দুটি জিওগ্রাফিক্যাল এরিয়া ওয়েস্ট ত্রিপুরা অ্যান্ড গোমতী ডিস্ট্রিক্টে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার জন্য অনুমোদন প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরার 6টি জেলাতে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটর বোর্ড দ্বারা নর্থ ইস্ট গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নামক সংস্থাকে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করার অনুমোদন প্রদান করা হয়েছে। বর্তমানে নর্থ ইস্ট গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পাইপলাইন বিছানোর কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে চলিত বছরে ডিসেম্বর মাস থেকে এই 6টি জেলাতে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গ্যাস প্রদান শুরু করা হবে। থ্যাংক ইউ স্যার। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার বিধানসভা এলাকা কমলাসাগর বিধানসভার পুনাবন, রাধানগর, কমলাসাগর, দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত 1995 ইংরেজি সাল থেকে ওএনজিসি কর্তৃক প্রতিদিন প্রায় 14 থেকে 15 লক্ষ কিউবিক মিটার গ্যাস উত্তোলন হচ্ছে, যার বাজার মূল্য আনুমানিক মাসিক 10 থেকে 15 কোটি টাকা হবে। কমলাসাগর বিধানসভায় গ্যাস উত্তোলিত হয় এবং এই বিধানসভার লেম্বুতুলি গ্রাম পঞ্চায়েতে এই গ্যাস পরিশোধিত হয়। তারপর এই গ্যাস পরিশোধিত হয়। তারপর এই গ্যাস গেল, পালাটানা, নেপকো এবং TNGCL এর কাছে বিক্রি করেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, TNGCL 2000 সাল হইতে ডোমেস্টিক গ্যাস হিসাবে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করে আসছে। মহোদয়, কমলাসাগর এলাকায় গ্যাস উত্তোলিত হয়, অথচ সেখানকার মানুষই রান্নার পাইপলাইন গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। এটাই এমনও নয় যে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের জনগণের পাইপের মাধ্যমে গ্যাস সংযুক্তিকরণের ধার্য মূল্য দেওয়ার ক্ষমতা নেই। মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, যত দ্রুত সম্ভব কমলাসাগর বিধানসভায় যেন বাড়ি বাড়ি রান্নার পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। মানুষ যেমন বিশাল সংখ্যক উপকৃত হবেন, তেমনি সরকারের রেভিনিউ বাড়বে। তাছাড়া কমলাসাগর এলাকার সরকারি অনেক খাস জমি ব্যবহার করে এবং উত্তোলিত গ্যাসের মাধ্যমে গ্যাস ভিত্তিক ক্ষুদ্র বা মাঝারি শিল্প স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং এলাকার বাস্তব পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য অতি শীঘ্র একটি কমিটি গঠন করার জন্য আমি মহোদয় এই সভায় আবেদন রাখছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই দাবি শুধু কমলাসাগর বিধানসভা এলাকার জন্য নয়, এর মাধ্যমে পার্শ্ববর্তী অন্যান্য বিধানসভা এলাকা এবং সামগ্রিকভাবে রাজ্যেরও উন্নতি হতে পারে। এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার লক্ষ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীজির নিকট বিনীত আবেদন রাখছি। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের যে গ্যাস বেস ইন্ডাস্ট্রি উইল বি সেট আপ বাই প্রাইভেট কোম্পানি as per gas productions of availability in future. আগামীতে আমরা যেটা আমরা জানি যে আমাদের সমগ্র ত্রিপুরা রাজ্যে গ্যাসের প্রয়োজন রয়েছে এবং যেটা আমি অলরেডি ব্রিফিং করেছি TNGCL এর বিষয় নিয়ে,
যেটা আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে আমরা 6,000-এরও বেশি আমরা হাউস হোল্ডারকে আমরা নতুন কানেকশন দেব। তো সর্বোপরি TNGCL এর যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা 16,600 নতুন আগামী যে 3 বছরে আমরা দেব। পাশাপাশি যেহেতু গ্যাস ইন্ডাস্ট্রি সেটা প্রাইভেট কোম্পানি, তো আমরা যখনই পর্যাপ্ত পরিমাণে হবে আমরা সেটা আগামীতে প্রয়োজন বশত দেখব। ধন্যবাদ স্যার। পয়েন্ট অফ ক্লারিফিকেশন চেয়ারম্যান স্যার। Borong orang chairman pipeline kana senengan theng ang binithani kom ngalo ambai. পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন, আমাদের কমলাসাগর বিধানসভায় তো প্রত্যেক দিন কত কত গ্যাস উত্তোলন হচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণ হলে দেবে, কিন্তু ওই বিধানসভায় তো দিতেই হবে, কারণ ওইখানে গ্যাস উঠছে প্রত্যেক দিন। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি এখানে অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি বলেছি কি যে আমাদের TNGCL এর আমাদের উদ্যোগ আমরা আগামীতে যে 6,000-এরও বেশি হাউস হোল্ডারকে আমরা কানেকশন দেব। তার পাশাপাশি আমরা পুরো ত্রিপুরা রাজ্যে 16,600 3 বছরের মধ্যে আমরা কানেকশন দেব। তো আমাদের পুরো 8টি জেলাতেই আমরা যে আমাদের TNGCL থেকে শুরু করে গ্যাস আমাদের যে রয়েছে, তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে প্রতিটি জায়গাতে দেওয়া যদি সম্ভব হয় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দিতে পারি। থ্যাংক ইউ স্যার। দশম দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটির বিষয়বস্তু হল ফর ইমিডিয়েট ফিলিং আপ অফ অল ভ্যাকেন্ট পোস্ট। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহাশয়ের দৃষ্টি আকর্ষণের যে প্রস্তাব ইমিডিয়েট ফিলিং আপ অফ অল ভ্যাকেন্ট পোস্ট, শূন্য পদ সম্বন্ধে সাধারণত আমরা বলতে গেলে হয় যদি কেউ অবসরে চলে যায় বা স্বেচ্ছায় অবসর নেন, অথবা কেউ যদি কর্মরত অবস্থায় মারা যান, তার ফলশ্রুতি হিসাবে সে পদগুলি খালি হয় এবং সেগুলোকে শূন্য পদ বলে। এ প্রসঙ্গে বলতো যে স্বেচ্ছা অবসরে যাওয়ার ফলে খালি পদের সংখ্যা খুবই কম। তাছাড়া বিভিন্ন দপ্তর সময়ের সাথে তাল মিলে বিভিন্ন নতুন নতুন পদ সৃষ্টি করে থাকে। যতদিন পর্যন্ত পদ সেগুলো পূরণ না হয় সেগুলিকে শূন্য পদ হিসাবে ধরা হয়। তাছাড়া কোনো ক্যাডার সার্ভিসে যে স্যাংশন স্ট্রেংথ থাকে, যদি ম্যান ইন পজিশনের থেকে কম হয় তাহলে ওই পদগুলিকেও শূন্য পদ বলা হয়। নন ক্যাডার পোস্টগুলির ক্ষেত্রে যতক্ষণ না রাজ্য সরকার ওই পদগুলিকে পার্মানেন্ট বলে ডিক্লেয়ার না করছে ততক্ষণ পর্যন্ত ওই সব পদগুলিকে টেম্পোরারি পদ বলে বিবেচিত হয়। সাধারণত কোনো পদ যদি 10 বছর এক নাগারে অকুপাই করে থাকে সেই পদগুলি 80% পদ রাজ্য সরকার বিভিন্ন কিছু বিবেচনা করে পার্মানেন্ট ডিক্লেয়ার করতে পারে। রাজ্য সরকারের প্রচলিত নিয়ম অনুসারে কোন পদ পূরণ করতে গেলে GAR ডিপার্টমেন্টে কনকারেন্স, এরপর অর্থ দপ্তরের কনকারেন্সে এবং ক্যাবিনেট অ্যাপ্রুভালের প্রয়োজন। রাজ্য সরকার দপ্তরের প্রয়োজনীয়তা এবং রাজ্যের রিসোর্সের কথা মাথায় রেখে
এই ফিলিং আপের পারমিশন দিয়ে থাকে। এখন আমি বলতে যে আমরা বাজেট এট এ গ্ল্যান্স থেকে বিভিন্ন সময় অ্যাসেম্বলিতে বলি যে প্রত্যেক বছর যে প্রচুর শূন্যপদ সৃষ্টি হচ্ছে কর্মচারীদের অবসরে যাওয়ার ফলশ্রুতি হিসাবে। যে শূন্যপদগুলি আমরা সরকারে আসার পরে অবসরে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছিল, সেখানে শূন্যপদ সৃষ্টি হয়েছে 31,056টি, এবং এর মধ্যে মানে এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি টোটাল মিলিয়ে এর মধ্যে 6,779টি গ্রুপ ডি পদ বাদ দিলে বাকিগুলো গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে পড়ছে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, যখন অবসরে যাওয়ার ফলে কোনো শূন্যপদ সৃষ্টি হয় তা গ্রুপ ডি পদ বাদ দিয়ে বাকিগুলো মোস্টলি সিনিয়র লেভেলের পোস্ট থাকে এবং যেগুলি শুধু প্রমোশনের ভিত্তিতে পূরণ করা সম্ভব। আমরা ক্ষমতা আসার পর দেখলাম 2015 সালের পর সমস্ত প্রমোশন বন্ধ ছিল, যার ফলে এন্ট্রি পোস্টের ভ্যাকেন্সি তৈরি হচ্ছিল না এবং সিনিয়র পোস্টও ফিল আপ হচ্ছিল না। এর ফলশ্রুতি হিসাবে এক রকমের প্রশাসনিক জটিলতা চলছিল এবং আমরা এসে কিছুদিনের মধ্যেই অ্যাডহক প্রমোশন পলিসি চালু করে এই প্রমোশনের জটিলতা নিরসনের চেষ্টা করি। এই নতুন চাকরি দেওয়ার ব্যাপারে আমরা ক্ষমতা আসার পর 17,554টি, এর মধ্যে 1,540টি ডাইনান্সের এবং বিভিন্ন ক্যাডার সার্ভিস সহ আমরা পূরণ করতে পেরেছি। বিভিন্ন অর্থবর্ষে ডাইনান্সের 1,540 আমি ডিটেলস তার বলি না, যদি বলি যে 2018-19-এ 353 জনকে দিয়েছি, 2019-20-তে 277 জনকে দেওয়া হয়েছে, 2020-21-এ 183 জনকে দেওয়া হয়েছে, 2021-22-এ 188 জন দেওয়া হয়েছে এবং 2022-23-এ 275 জন, 2023-24-এ 160, 2024-25-এ 104, টোটাল 1,540। এবং এরপরেও আমরা গত বছরে এই বছর মিলে 6,009টি পদ সৃষ্টি করেছি এবং 12,338টি পদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন আমরা দিয়েছি, যা বিভিন্ন প্রক্রিয়া আছে এবং খুব সহসায় পূরণ হবে বলে আমরা আশাবাদী। এবং এই যে টোটাল 12,338টি পদ, এর মধ্যে আমি ডিটেলস তবু একটু বলি মোটামুটি ভাবে যে আমরা 200 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি পদ টিপিএসসির মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে রেজাল্ট আউট হয়ে গেছে এবং এর মধ্যে নিযুক্তি পর্যায়ে চলে আসবে। আরো 200 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পদ টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আছে, যা আগামী কিছুদিনের মধ্যে নিযুক্তি পর্যায়ে চলে আসবে বলে আশা করি। 2024 জন মেডিকেল অফিসার এমবিবিএস, এর জন্য রিটার্ন পরীক্ষা টিপিএসসি এর মাধ্যমে হয়ে গেছে। 136 জন এগ্রি অফিসার নিয়োগের জন্য অর্থাৎ প্রয়োজনীয় অনুমোদন আমরা দেওয়া হয়ে গেছে। 16 জন সুপার স্পেশালিস্ট ডক্টর এবং 172 জন স্পেশালিস্ট ডাক্তার নিয়োগের জন্য অর্থদপ্তর অনুমোদন দিয়েছে। অর্থদপ্তর 400টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ পূরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন পদ যেমন 218টি সাব ইন্সপেক্টর, 423টি এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদ, 125টি আমিন পদ এবং 28টি ফরেস্ট রেঞ্জারের পদের জন্য অর্থদপ্তর অনুমোদন দিয়েছে। এবং আমি আপনাকে এই সবাইকে বলতে চাই যে রাজ্য সরকার বিভিন্ন শূন্য পদগুলো পূরণের জন্য যথেষ্ট আন্তরিক আছে এবং সময়ের সঙ্গে সেগুলো পূরণ হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুব ইম্পর্টেন্ট একটি ইস্যু, আমি অনুরোধ করব একটু সময় দেওয়ার জন্য। স্যালারি অ্যান্ড ওয়েজেস রিভাইজ এস্টিমেটে সেটা গিয়ে 25.75 কমেছে রিভাইজ এস্টিমেটে। এবার 25-26 বাজেট এস্টিমেটে এটা গিয়ে দাঁড়িয়েছে 25.26%। তাহলে আমার 23-24 শুরু হলো 29.98 অ্যাকচুয়াল, আর এবার রিভাইজডে 25.26 হচ্ছে বাজেট এস্টিমেটে। তার মানে
4.72%, 4.72% আনুমানিক 700 কোটি টাকা মতো খরচ কম হচ্ছে স্যালারি এন্ড ওয়েজেস। একটি প্রুফ যে শূন্য পদ থাকা সত্ত্বেও এগুলো পূরণ হচ্ছে না। মুখ্যমন্ত্রী হেল্প ইউ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, কিন্তু হেল্প যারাই পাবে আমার রাজ্যের ছেলে মেয়েরা পাবে। এবং ধরুন বিদ্যাজ্যোতি স্কুলে আমার তো অনুরোধ থাকবে আপনারা যে গাইডলাইন তৈরি করেছেন সেই গাইডলাইন গুলো ফলো করার জন্য। এবং ধরুন একাডেমিক কাউন্সিলর নিযুক্ত হচ্ছে না, গাইডলাইন তৈরির মধ্যে একাডেমিক কাউন্সিলর প্রভিশন রয়েছে কিন্তু এগুলো হচ্ছে না। এবার বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের রাজ্যে বাদ দিয়ে বাকি সমস্ত সিবিএসই স্কুলগুলো রয়েছে অন্যান্য প্রদেশে, তাদের ওখানে সিটেটও প্রযোজ্য। আমাদের এখানে সেন্ট্রাল যে টেট, কেন আমি জানি না, তাদের কোনো অপরচুনিটি দেওয়া হচ্ছে না। টেকনিক আমাদের রাজ্যের টেকনিক সিটেটই মাস, আর অন্যান্য স্টেটে তো সিটেট ছাড়া অন্য টেটের তারা আসতেই পারে না। কেন এই প্রভিশনটি একটু দয়া করে দেখবেন। দীর্ঘদিন ধরে প্রায় 2022 থেকে পুলিশের ইন্টারভিউ এখনো অফার ছাড়া হয়নি, স্পেশাল এক্সিকিউটিভ অফার নেই, জেলের ফায়ার সার্ভিসের কোন ধরনের এখনো শেষ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেপ্টেম্বর 2024 100টা পোস্ট অফ তহসিলদার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল নেওয়া হবে। 100টা পোস্ট অফ আমিনদার রেভিনিউ ডিপার্টমেন্ট বলা হয়েছিল। 104টি পোস্ট অফ অডিটর ফিনান্স ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883টা, 140 পোস্ট অফ ফরেস্টার ফরেস্ট ডিপার্টমেন্ট, পোস্ট অফ 30টা পোস্ট অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। এটা বলতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে এটা কে পরীক্ষাটা নেবে, এটা কি যে বোর্ডগুলো রয়েছে টিপিএসসি, টেট, জিআরবিটি, টিআরবিটি, এগুলো এরা নেবে। এবং মাননীয় মন্ত্রী বলেছিলেন প্রেস কনফারেন্সে যে না, এটা এখন ঠিক হয়নি, তবে ডিপার্টমেন্ট ভিত্তিক হয়তো নেওয়া হবে ফর ক্লিয়ারিটি। যেমন ধরুন কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিতে গিয়ে কি করে যেগুলো হয়েছে আপনারা জানেন, আপনি ভালো করে জানেন। তা আমার মনে হয় এই জিনিসগুলো না করে একটা কম্পিটিটিভ একটা এক্সামে মাধ্যমে সবগুলো পোস্ট ফিল আপ করা যায়, ডিপার্টমেন্ট উপর না ছিল, এটা আমার প্লিজ পন্ডার। জুলাই আগস্টে 2024 পুলিশ সাব ইন্সপেক্টর 218টি পোস্ট, লেবার ইন্সপেক্টর 25টি, PA2 61টি, ফিশারি 53টি, ইউডি ডিপার্টমেন্টের 19টি, UDS 23 নম্বর ডেভেলপমেন্ট অফিসার, 83 নম্বর অফ ওয়ার্ড সেক্রেটারি, রেভিনিউ ডিপার্টমেন্টের 256টি, ফিনান্স ডিপার্টমেন্টের 185টি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের 88টি, MPS, ICDS 30টি। রাজ্য সরকার জুলাই আগস্ট 2024 টিপিএসসি এখনো একটা ইন্টারভিউ কল করেনি। জুলাই মানে প্রায় 1 বছর হয়ে গেল, জুলাই আগস্টে প্রায় 1 বছর হতে চলছে। Why the TPC has not called even a single interview? আমার মনে হচ্ছে ভাব পাবেন না, একটু জায়গাটা মনিটরিং এর ব্যাপার রয়েছে। যারাই চাকরি পাবে আমার রাজ্যের ছেলেমেয়েরা তো এটাতে কোথাও একটা অবস্টাকেল আসছে। আমি অনুরোধ করব এটা আপনি একটু কাইন্ডলি নিজে একটু উদ্যোগ নিয়ে এই জিনিসটা আপনি দেখবেন। এবার যে অ্যাসেম্বলি এবং কারেক্টলি বলেছে, খানিকটা আমার মনে হয় আমারও ভুল হতে পারে, আমি হিসেবে ভুল হতে পারে, যে ফিগারটা একটু মাননীয় মন্ত্রী দিলেন 31,000 সামথিং শূন্য পদ, 31,056টি, নট রং ইন নোটিং ডাউন, 31,056টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। আমি যে হিসাব করে বিশেষ করে এবারের সেশনে যে রিপ্লাই গুলো দিয়েছে, এটা আমি চুপ করে দেখলাম
এখানে প্রায় 33,774টি 33,774টি আপনার এই অ্যাসেম্বলি এবারকার সেশনে যে রিপ্লাই গুলো দিয়েছে যোগফল দিয়ে দাঁড়ায়। আমার এখন আমি ক্যালকুলেটর করেছি, আমার ভুল দিক থেকে, বাট I want to put in the it is বলবো if I take this also 31,056টি শূন্যপদ। এবং আপনি বলছেন অ্যাপার্ট ফ্রম দিস দিন পাল্টায় দিন যত যায় পোস্ট আপনারা ক্রিয়েশন করেছেন 6,009টি ফ্ল্যাট নট কম 6,009টি নতুন ভাবে পোস্ট ক্রিয়েশন করেছেন। তাহলে তো এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস যদি এটা হতো, আমার শূন্য পদগুলো যদি পূরণ হতো, স্যালারি অ্যান্ড ওয়েজেসের রিফ্লেকশন এটা হতো না। একটা বিশাল বড় শূন্যতা রয়ে গেছে আমাদের রাজ্যে। তো শেয়ার করে লাভ নেই এখন পর্যন্ত, আগামীতে হতে হবে, হয়তো হবে যদি আম্বানি আদানিরা এখানে ভালো প্রজেক্ট করেন, আইটি সেক্টরে জোর দেওয়া হয়, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা অন্যান্য কর্মসংস্থান ব্যবস্থাপনা করবে। কিন্তু প্রেজেন্টলি মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, সরকারি চাকরির উপর তাদের একটা লক্ষ্যবস্তু। তো আমার মনে হয় এই জায়গায় আমরা বোধহয় একটু পিছিয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে এই ব্যাপারটা একটু দেখবেন, যাতে করে as much as possible এই শূন্যপদগুলো দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এগুলো না থাকে, এবং বাজেটের এই গ্র্যান্টস 10 বছরের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় যে কতটা সার্ভিস রিটায়ারমেন্টে যাচ্ছে, এছাড়া জিআরএস যাচ্ছে, মালা যাচ্ছে। আর তার ব্যাপারে আমি আজকে তো হাউস শেষ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার এলাকায় যারা হাউসে মানে কোয়ার্টারে থাকে সরকারি, এটা যদি রিলেটেড না বলে ফেলে আর কত সময় নাই, মারা গেলেন ইন সার্ভিস 10 বছর বাকি আছে, পেনশন পাচ্ছে, কিন্তু বাড়ি ঘর নেই, এদের কিন্তু উঠিয়ে দিলে কোথায় যাবে, কোথায়, এটা একটু বিবেচনার মধ্যে আনবে। যাই হোক, আমি ফিরে আসছি। এই যে প্রায় আপনি এখানে বললেন 17,556 জনকে আপনারা নিয়েছেন, মোস্ট হামলি ডিফার উইথ ইউ। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী রতনবাবু সুশান্ত যে স্টেটমেন্ট গুলো দিয়েছেন টাইমলি নেগেটিভ ভেরি রিসেন্টলি, যে আনুমানিক 13,000 চাকরি এই সরকার আসার পর দিয়েছে, দ্যাট ইজ কারেক্ট। আর আপনি যদি এই ফিগারটা যদি বলেন, এর মধ্যে বলবেন আউটসোর্সিং হিসেবে 17,556 যদি আমি ধরে রাখি, যে এর মধ্যে আউটসোর্সিং এর সংখ্যাটা কত, এরাও তো চাকরি পেয়েছে আউটসোর্সিং বাদ দিয়ে, এটা হচ্ছে রেগুলার স্কেলে। এবার আউটসোর্সিং যারা, মাননীয় অর্থমন্ত্রী, আউটসোর্সিং এর বিভিন্ন অফিসে যেগুলো আপনারা নিয়োগ করেছেন, এগুলোও কিন্তু রেগুলার পোস্ট ছিল, এগুলো কিন্তু রেগুলার পোস্টের এগেন্স্টে কিন্তু আপনারা আউটসোর্সিং নিচ্ছেন। আমার অনুরোধ হবে টোটাল ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বৈঠক করে, এবং বিভিন্ন ক্ষেত্রে এই টিপিএসসি পরীক্ষা দিতে গিয়েও, এবং সেদিনকার একটা প্রস্তাব রেখেছিলাম ফর ফিগার পোস্টের 1 এক্সাম, একটা এক্সাম করুন, সব স্টেটগুলো একটা এক্সাম করছে, নয়তো কি এই জয়েন করলো আইসিডিএস প্রজেক্টে, এখন সে আবার কম্পিটিটিভ পরীক্ষা টিসিএস দিল, সে আবার টিসিএস দিল, ভেকেন্ট হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্ট করছে, আবার সব থেকে অ্যাডভার্টাইজমেন্ট হবে, একটা রেগুলার স্কেডিউল একটা বানিয়ে একটা পরীক্ষা বছরে। আমরা 72 সালে আমরা আমাদের রাজ্যে মানে পূর্ণমর্যাদা পেয়েছি, ভাবলো বাকলে অনলি 18 নাম্বার, এবার পাস হবে যেটা 18তম টিসিএস এর ব্যাচ মাত্র পাস হচ্ছে। Why? I am not putting the blame on this government. 72 পূর্ণ রাজ্য পাওয়ার পর কতগুলো বছর গেল, মাত্র 18তম ব্যাচ আমরা রেডি করতে পেরেছি, টিসিএস টিপিএস অফিসাররা জয়েন করবে। Why? This does not speak well of us. অন্যান্য স্টেটগুলো প্রতি বছর তারা, বিহার ইনক্লুডিং বিহার, প্রতি বছর তারা কিন্তু অ্যাপ্রোচ করছে, আমাদের যে ব্যতিক্রম। তাহলে আমি সেই বাজেট কিছু বলেছিলাম, you or I cannot refund the 5 or 4-5 years of the valuable lifespan. এই যে বেকারত্ব যারা বিভিন্ন পোস্টগুলোতে ইন্টারভিউ হওয়ার পরে চাকরি পাচ্ছে না, এই যে আমরা তাদের জীবনের একটা মূল্যবান একটা সময় আমরা ছিনিয়ে নিচ্ছি, আমরা কিন্তু এদেরকে we are not in a position to refund that period of their youth. আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার্স, প্লিজ কাম ফরওয়ার্ড, সিট ডাউন, পুট ইউর হেডস টুগেদার, অল দ্য অফিসার, এবং এই যে কম্পাউন্ড যে কিছু ওই পরীক্ষার মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশন, কারা কারা এলিজিবল
এগুলোকে পুরো চেঞ্জ করে বাইরের যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখে। কারণ এই যে এই কথাটা কেন বলছি, ওই একটা উদাহরণ দেবো না, CTI is not allowed to take participate in the বিদ্যাজ্যোতি। How funny! সেন্ট্রাল ট্যাক্সের এরা বিদ্যাজ্যোতির মধ্যে মানে তারা নিয়োগ করা হয় না। ভেরি ফানি অফ ইট। আমার অনুরোধ থাকবে সবটা মিলে একটা কিছু করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য যেটা বলেছেন টাকার ডিফারেন্সের কথাটা বলেছেন। প্রথমত যারা রিটায়ারমেন্টে চলে যায় এবং তাদের পোস্ট সিনিয়র পোস্টে গিয়ে পৌঁছায়, তাদের স্যালারি যেটা পরবর্তী সময় নতুন যখন রিক্রুটমেন্ট হয় ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সের অ্যামাউন্ট অটোমেটিক্যালি সংখ্যা যতই নেই না কেন ওই ক্ষেত্রে এই জায়গাতে ডিফারেন্স তৈরি হয় টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে, যেটা আপনি একটা চেয়েছেন। এবং এই যে টোটাল 31,056টা পোস্ট আমরা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমাদের, হ্যাঁ যারা আপনি যে সংখ্যাটা বলছেন এটা আপনার আমরা বলছি, যেমন এখানে 31,056 আমরা বলেছি যেটা রয়েছে, তার মধ্যে অলরেডি আমরা এও ঠিক 17,554 আমরা দিয়ে দিয়েছি। আর নতুন করে এর মধ্যে একটা কথা বলি যে 31,056 তার মধ্যে কিন্তু 6,779টা কিন্তু গ্রুপ ডি পদ, ঠিক আছে না? এটা বাদ দিলে বেলে বাকিগুলোর মধ্যে যেগুলো প্রমোশনের ক্ষেত্রে অনেক আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এবং টোটাল প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল 17,554 এর মধ্যে 1,540টা আমাদের গাইডলাইন্সে থাকে মিলিয়ে। এরপরে আমরা এরপরেও আপনি বলেছেন 6,009টা নতুন পদ সৃষ্টি করেছে। এর 12,338টা পদের জন্য অলরেডি অর্থ তরফ থেকে অনুমোদন চলে গেছে, যেগুলো ক্রম পর্যায়ে তার প্রসেস চলতে হচ্ছে, কিছু যেগুলো হওয়ার পথে আছে। এটা হচ্ছে আমাদের টোটাল দেওয়া ক্ষেত্রে। এর মধ্যে আমি বলেছি আপনাকে কোন কোন মানে বিষয় ক্ষেত্রে কোন কোন পজিশনে আছে, আমি সবটা বলিনি, বিশেষ বিশেষ ক্ষেত্রে বলেছি। জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনার ডিগ্রি, ডিপ্লোমা, মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট ডক্টর, এপি অফিসার, অ্যাসিস্ট্যান্ট, এগুলো বিভিন্ন সাব ইন্সপেক্টর থেকে শুরু করে আমিন থেকে শুরু করে ফরেস্ট রেঞ্জার ইত্যাদি ইত্যাদি। যে টোটাল এই পদগুলোর জন্য আমরা দেওয়া হয়েছে এবং এরপরও যেগুলো আমাদের মানে খালি হতে থাকবে। এখন একটা সময় এটা ঠিক কথা, আপনার সঙ্গে আমরা একমত যে আপনি বলছেন যে লম্বা সময় লাগছে রিক্রুটমেন্টের মধ্যে। এক্ষেত্রে জিপিএসসি থেকে বা জিআরবিকে আমাদের সরকারের যে পলিসি চাকরি দেওয়ার ক্ষেত্রে, এটা নিশ্চয়ই আপনারা মানবেন বা সরকার জানেন যে আমাদের এই মানে নিয়ম বহির্ভূত স্বচ্ছতার বাইরে কোন চাকরি দেওয়ার ব্যবস্থা আমাদের সরকারের শুরু। এই যখনই এই পদ্ধতিতে চাকরি দিতে হয় নিয়ম নীতি মেনে, তো স্বাভাবিকভাবে সেগুলো সময় একটু নেবে, এটা প্রথমত। কিন্তু সময়টা যাতে আরো কম হয়, সময়টাতে কম হয়, যেমন বোর্ড, হ্যাঁ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কে বিভিন্ন সময় উনি ভেবেছেন এবং টিপিএসসি বোর্ডেরও কিভাবে তার আকৃতি বাড়ানো যায়, জিআরবিটিতেও কিভাবে আকৃতি বাড়ানো যায়, যাতে এই চাকরিগুলো আরো খুব ত্বরান্বিত, সময় যাতে না দিয়ে মানে এগুলো আমরা এইটা ফিল আপ করতে পারি। আপনার ওই কথার সঙ্গে আপনার একমত, এগুলো অলরেডি সরকার পাচ্ছে, হ্যাঁ, যাতে এটা সময়টা কিভাবে কম লাগে। কিন্তু বাকি যে সমস্ত বলেছেন অঙ্কের কথা, যেটা টাকা, সেটা পরিষ্কার, যেটা ওই সময় যারা যাবে, যদি 10 জন যায় আর তারপরে যদি আমরা 20 জনও যদি রিক্রুটমেন্ট করি, তখন কিন্তু টাকার অঙ্ক কিন্তু সমান হবে, ঠিক আছে? এটা একটা ব্যাপার থাকে। ঠিকই তেমনি বাকিটা যেটা হচ্ছে আমাদের হিসাব মোতাবেক আমরা 31,000 যেটা আমরা বলেছি ভিত্তিতে, এবং প্লাস আমরা এর বাইরে 12,308 এর চাকরি খুব সহসা হবে এবং বাকিও আরো প্রসেস হচ্ছে, একগুলো বন্ধ নেই। যেমন এগুলো আমরা আগের হিসাব মতো যেই নতুন করে যদি আমরা দেখতে যাই, এর মধ্যে কিছু কিছু শিক্ষক ক্ষেত্রে এগুলোর মধ্যে আমাদের অর্থকে অনুমোদন দেওয়া হচ্ছে। কর্পোরেট ভাষা রোমান হরফ চালু হবে কিনা সরকারের তরফ থেকে আমরা জানতে পারি। অনেকদিন আলোচনা হয়েছে, আমি শুনছি চালু হবে কি হবে না, এটা এই মুহূর্তে বলা সম্ভব না।
At a glance, বলা উত্তর দেওয়া সম্ভব। Laying your papers on the table of the House. Now the business before the House laying a copy of the quarterly review reports of Finance Minister for the fourth quarter 2023-24 and first, second and third quarters of 2024-25 as per Tripura FRPM Act 2005 on the table of the House. Justice Speaker, sir, I'd like to lay the copies of the quarterly review report for the fourth quarter of 2023-24 and first quarter, second and third quarter of 2024-25 as per Tripura FRPM Act 2025 on the table of the House. Honorable members are requested kindly to collect the copy of the review reports from the notice of the office of Tripura Registrar University. Private members resolution. সবার পরবর্তী কার্যসূচি প্রাইভেট মেম্বার্স রেজলিউশন। আজকের কর্মসূচিতে তিনটি প্রাইভেট মেম্বার রেজলিউশন আছে। প্রথম রেজলিউশন এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় অনুরোধ করছি ওনার রেজলিউশন সহজ গ্রহণ করে আলোচনা শুরু করার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা সশক্তিকরণ লক্ষ্যে যে আমার প্রাইভেট রেজুলেশন, এই সভা থেকে ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছি পদক্ষেপ গ্রহণ করে। বিষয়টা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কারণ মহিলাদের সশক্তিকরণের জন্য বিশেষ করে আমাদের কেন্দ্রে আমাদের মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং সেটা মাথায় রেখে দেখবেন আমাদের ত্রিপুরা সরকারও প্রত্যেকটা সময়ই মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে সেই ভূমিকা রাখছে এবং আমরা দেখি প্রত্যেকটা জায়গায় মহিলাদের ক্ষেত্রে সেখানটায় রিজার্ভেশন থেকে শুরু করে এবং আমাদের সরকারের ক্ষেত্রেও চাকরি থেকে শুরু করে এবং বিশেষ করে এসএসজি গ্রুপ যে পরিমাণে অর্থ সেখানে দেওয়া হচ্ছে মহিলাদের সশক্তিকরণের জন্য, সেই জায়গায় একটা পরিষ্কার আমরা চাইছি মহিলারা সশক্তিকরণ, নিজের পায়ে স্বাবলম্বী হওয়া এবং এটাকে যাতে আরো বেশি করে মানে সেই দিকে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা যায়, তার জন্য সরকারকে সেখানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা। এবং আমি এসএসজি গ্রুপের কথা বলবো, টিআরএলএফ যেটা সবচেয়ে বেশি অর্থক্ষণ বিশেষ করে ত্রিপুরা প্রত্যেকটি ব্লকের মধ্যে সেই মহিলারা সেখান থেকে পাচ্ছে কম সুদে, খুব কম পরিমাণ সুদে সেখানটায় মহিলারা নিজেরা রোজগার করার একটা পথ হয়েছে। একটা সময় ছিল সেখানটা কিন্তু রোজগারের ব্যবস্থা ছিল না, প্রত্যেকেই পরিবার যার যে কর্তার উপরে নির্ভরশীল থাকে। এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে প্রায় 50,000-এর অধিক এসএসজি গ্রুপ সেখানটা তৈরি হয়েছে এবং সেখানটায় ভিউর মাধ্যমে এসএসজি গ্রুপ এবং 3-4টা ভিউ মিলে সিএলএফ এটাকে আরো বেশি কার্যকর করার জন্য সরকারও সেখানটায় ভূমিকা নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই অর্থ সঠিকভাবে যাচ্ছে এবং সঠিকভাবে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সবটা জায়গায় দেখছি সেখান থেকে গুরুত্ব আরোপ করছে, সেখানটায় চাকরি বলুন, রিজার্ভেশন বলুন এবং ইদানিং দেখবেন আমাদের স্টেট গভর্নমেন্টও সেখানটায় জায়গা স্টাম্প যেটাকে বলি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা মহিলাদের ক্ষেত্রে রাখা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সরকার আরো বেশি কিভাবে পদক্ষেপ গ্রহণ করা যায়, আরো বেশি গুরুত্ব সহকারে সেটা কিভাবে দেখা যায় সেই পদক্ষেপ যদি গ্রহণ করা হয়, আরো আমার মনে হয় যেটা আমাদের সরকারের স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য সেটা বাস্তবিত হবে। माननीय चेयरमैन सर, माननीय विधायक श्री पिनाकी दास चौधरी
প্রপোজাল, প্রাইভেট প্রপোজাল হচ্ছে মহিলা সশক্তিকরণ। মহিলা সশক্তিকরণ এই বিষয়ে ত্রিপুরা রাজ্য সরকার 2022 সালে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন একটা নীতি প্রণয়ন করে এবং সেটার উপরে ভিত্তি করে মহিলা সশক্তিকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই নীতির আওতায় মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে মহিলাদের জন্য সমস্ত রাজ্যের সরকারি চাকরিতে 33% আরক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্য সরকারি যে সমস্ত বাজারে স্টল এবং শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, মহিলাদের জন্য 50% সংরক্ষণ প্রদান করা হচ্ছে, যা মহিলাদের ব্যবসায়িক সুযোগ বাড়িয়েছে। এটা গোটা ভারতের মধ্যে প্রথম কোনো রাজ্য যেখানে এই ধরনের সরকারি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে স্টল বন্টন হয় সেখানে অর্ধেক মহিলাদের জন্য রাখা হয়েছে। এটা প্রথম কোনো রাজ্য, ত্রিপুরা, যেখানে সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং এদের বাসিন্দাদের 18 বছর পূর্ণ হয়ে গেলে সরকারি তরফ থেকে 50,000 টাকা অনুদান দেওয়া হয়। অর্থাৎ আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে যে সমস্ত অনাথ বাচ্চা বা এরকম যারা মাতৃ পিতৃহীন বাচ্চা যারা থাকে সেখানে আমাদের হোমে, তারাও যখন 18 বছর পূর্ণ হয় তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য তাদেরকেও আমরা আর্থিকভাবে এবং তাদেরকে বিভিন্ন স্কিল ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য আর্থিক সাহায্য করে থাকি। দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য ইতিমধ্যে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ আমরা আমাদের রাজ্যের 45 জন মহিলাদেরকে, মেয়েদেরকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর ড্রাইভিং ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়েছি। এটা প্রথম আমাদের রাজ্যে কমার্শিয়াল যে ভেহিকেল সেটা চালানো শুরু করেছে আমাদের মেয়েরা। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন প্রাইভেট ভেহিকেল তারা চালাচ্ছে। আমরা আমাদের সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককভাবে মোট 88,964 জন মহিলাদেরকে সামাজিক সুরক্ষা পেনশন দেওয়া হয় 2,000 টাকা। আপনারা সকলেই জানেন এই সরকার আসার পর যে 700 টাকার ভাতা 2,000 টাকা করা হয়েছে এবং 88,964 জন মহিলা সুরক্ষা পেনশন পান 2,000 টাকা। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যেটা আমরা 2023 সালে যেটা আমরা দিয়েছি, সেখানেও 7,537 জন মহিলাকে আমরা সেই পেনশনের আওতায় এনেছি। এছাড়াও জাতীয় বিধবা স্কিম যেটা রয়েছে, পেনশন স্কিম রয়েছে যৌথভাবে কেন্দ্র এবং ত্রিপুরার 16,874 জন বর্তমানে কন্যা সন্তান আগামী দিনের যারা নারী হবে এই ধরনের যারা বালিকা রয়েছে তাদেরকেও 64,603 জনকে কন্যা সন্তান যাদেরকে দেওয়া হয় এর 16 বছর পর্যন্ত পাবে ত্রিপুরা ইনসেন্টিভ ফর গার্ল চাইল্ড। টোটাল যদি আমরা দেখি আমাদের রাজ্যে এই সংখ্যাটা প্রায় 1,77,987 জন মহিলা এবং মেয়ে সামাজিক সুরক্ষার আওতায় অধীনে রয়েছেন যারা অর্থ পান। গর্ভাবস্থায় মহিলাদের পরিপূর্ণ পুষ্টির জন্য মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার হিসাবে 2,000 টাকা করে এখন পর্যন্ত 21,551 জন মহিলারা এই অর্থ পেয়েছেন। গর্ভাবস্থা এবং সন্তান জন্মের পর মহিলাদের সুস্বাস্থ্য এবং প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় মোট 5,000 টাকা করে দুটা কিস্তিতে, দ্বিতীয় কন্যা সন্তানের জন্য 6,000 টাকা প্রথম কিস্তিতে এখন পর্যন্ত 42,759 জন মহিলা এই স্কিমের আওতায় এসেছেন এবং এই অর্থ তারা পেয়েছেন। রাজ্যে 20,000-এরও বেশি 20,118 জন আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু এখনই আপনাদের কলিং অ্যাটেনশন যে পিরিয়ডটা ছিল সেখানে চাকরি সম্বন্ধিত বিষয়টা এসেছিল, উনি এখন নেই, উনি হয়তো শুনছেন। রাজ্যে 20,118 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা রয়েছেন, সাম্মানিক ভাতা 8,000 টাকা এবং যারা হেল্পার রয়েছেন 5,000 টাকা পান। আমরা ইতিমধ্যে 2023 এবং 24 অর্থ বছর এবং 24 এবং 25 অর্থ বছরে এই 2 বছরে 2,199 জন যারা এই চাকরি পেয়েছে। আমাদের যে চাকরি এখানে নিয়মিত চাকরি যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তার বাইরে 2,199 জন মহিলা যারা অঙ্গনওয়াড়িতে হেল্পার এবং অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কারের নিযুক্তি পেয়েছেন। 5,895টি স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে আমাদের শহরী এলাকায়। ত্রিপুরা শহরী আজীবিকা মিশন TULM সেটার অধীনে 5,895টা স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে, যাদেরকে এই 5,000 যে গ্রুপ তৈরি হয়েছে
তাদেরকে এখন পর্যন্ত প্রায় 98,72,00,000 টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে। গ্রামীণ এলাকাতে আপনারা জানেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, যেটা আমাদের মাননীয় বিধায়কও বলেছেন, পিনাকি বাবু বলেছেন যে টিআরএম এ যেভাবে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 4,75,582 জন মহিলা, 52,902টি স্বসহায়ক দল তৈরি হয়েছে, যাতে করে ওই দলগুলিকে 2,437টি গ্রামীণ সংগঠনের আওতাভুক্ত করা হয়েছে। জীবিকা মান উন্নয়নের জন্য এই মহিলা স্বসহায়ক দল, গ্রামীণ ক্লাস্টার লেভেল ফেডারেশন, এগুলো এখন পর্যন্ত মোট 740,43 লক্ষ টাকা মিশন থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাছাড়াও মহিলা স্বসহায়ক দলের সদস্যদের জীবিকার মান উন্নয়নের জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে 1,539 কোটি টাকা 80 লক্ষ টাকা ব্যাংক ঋণ হিসাবে প্রদান করা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট 94,723 জন মহিলাকে স্বসহায়ক দলের সদস্যকে লাখপতি দিদি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আগামী দিনেও আরো 93,425 জন মহিলা সদস্যকে লাখপতি দিদি হিসাবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত 2,78,765 জন স্বসহায়ক দলের মহিলা সদস্যকে কৃষি ও পশুপালন ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়েছে। 32,887টি স্বসহায়ক দলের মহিলা পরিচালিত ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করেছে। এবছর স্বসহায়ক দলের সদস্যদের মধ্য থেকে আরো 300 জনকে ব্যাংকিং করেসপন্ডেন্ট বিসি সকি নিয়োগ করা হবে এবং স্বসহায়ক দলের 1,93,00,000 মহিলা সদস্যের আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে ওয়ান স্টপ সেন্টার ত্রিপুরা 8টি জেলায় ওএসি পাকা ভবন নির্মাণ করা হয়েছে। বিগত 2 বছরে প্রত্যেকটা জেলাতে একটা করে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে, যেখানে মহিলারা বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে যেতে পারেন এবং এক জায়গাতে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা হেল্পলাইন নাম্বার 181, এই হেল্পলাইন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে এবং সেখানে মহিলারা বিভিন্ন সমস্যায় যোগাযোগ করতে পারেন। শক্তি সদন সদর গৃহ, এখন সখী নিবাস, কর্মরত মহিলাদের হোস্টেল তৈরি পশ্চিম ত্রিপুরায় 2টি এবং উত্তর ত্রিপুরায় 1টি কাজ করছে। এগুলো মিশন শক্তির অধীনে শক্তি সদনে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও আরো 2টি শক্তি সদন অনুমোদিত হয়েছে, একটি খোয়াই জেলায় এবং অন্য একটি গোমতী জেলায় শীঘ্রই চালু করা হবে। সখী নিবাস কর্মরত মহিলাদের জন্য হোস্টেল, বর্তমান আমাদের কৃষ্ণনগরে 46 শয্যা বিশিষ্ট একটি কর্মরত মহিলা হোস্টেল কার্যকরী গঠিত হয়েছে এবং সেটা পরিচালনা হচ্ছে। এছাড়াও ত্রিপুরায় আরো 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের জন্য কেন্দ্র সরকার থেকে 114 কোটি টাকা অনুমোদন দিয়েছে। তার মধ্যে 75,24 লক্ষ টাকা ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সম্প্রতি কৈলাসহর মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি হোস্টেলে ভূমি পূজন হয়। আগামী 9 তারিখে ধর্মনগরেও আর একটি হোস্টেলে ভূমি পূজন হবে। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তে আরো 8খানা, অর্থাৎ এই ধরনের হোস্টেল টোটাল 10খানা তৈরি হবে। জেলায় অন্য জেলাতে আরো 8খানা তৈরি হবে। সংকল্প নারী ক্ষমতায়নের উন্নয়নের লক্ষ্যে এবং সহায়তা করার জন্য প্রত্যেকটা জেলায় একটি করে জেলা হাব, আগরতলা অভয়নগরে একটা হাব চালু করা হয়েছে। মহিলারা এক জায়গায় গিয়ে সমস্ত কিছু তাদের দৈনন্দিন যা সমস্ত দরকার একটা মহিলা আত্মনির্ভর বা সশক্তিকরণের জন্য সমস্ত কিছু সুবিধা একটা সেন্টারে পাবেন। এই ঘরে মহিলা হাব তৈরি করার সিদ্ধান্ত করা হয়েছে এবং গোটা রাজ্যে সেটা কাজ শুরু হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের 2 জন মহিলাকে আমাদের যে হোমে থাকেন তাদেরকে আমরা ইতিমধ্যে আর্থিক সাহায্য দিয়ে আমরা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য বাইরে পাঠিয়েছি। মূলত কথা হলো যে রাজ্যের মহিলাদেরকে সশক্তিকরণ করার লক্ষ্যে বা আত্মনির্ভর করার লক্ষ্যে প্রতিনিয়ত সরকার কাজ করে চলছেন। আপনারা সকলেই জানেন, এবার যখন বাজেট পেশ করা হয়েছে সেখানে অন্তোদয় পরিবারের কোন কন্যা সন্তান যখন জন্ম হবে তার জন্য 50,000 টাকা সেই ফিক্সড ডিপোজিট বন্ড করা হবে, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্তোদয় পরিবারের যে সমস্ত বালিকারা বিবাহ উপযুক্ত তাদেরকে একসঙ্গে সাময়িক বিবাহ ব্যবস্থা করা হবে, সেখানেও 50,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। এটা হলো মূল যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকারের একটাই লক্ষ্য যে আমাদের মায়েরা আত্মনির্ভর হোক, মায়েরাও স্বনির্ভর হোক। তো আমি আবারও আমাদের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে
মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা সমাপ্তি করলাম এবং ওনার যে প্রস্তাব সেটাকে আমি সমর্থন জানিয়ে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম। এখন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি বলতে দিচ্ছি। রেজলিউশনটি হল ত্রিপুরা রাজ্যের মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি এই সভা কর্তৃক গৃহীত হল। এতএব মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী কর্তৃক আনিত রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হল। দ্বিতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার। আমি এখন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভা স্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার বেসরকারি প্রস্তাবটি হল ত্রিপুরা রাজ্যকে মৎস্য উৎপাদনের সম্পূর্ণ করে তোলার লক্ষ্যে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব, ত্রিপুরা রাজ্য আমাদের জাতি জনজাতি সর্ব অংশের মানুষ, তাদের প্রিয় খাদ্য মাছ ভাত। সুতরাং মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়া শুধু খাওয়ার জন্যই নয়, মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়া, রাজ্যের টাকা রাজ্যে থাকা এবং রাজ্যের এই মাছ চাষের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের রাজ্যে আমাদের মাছের চাহিদা হচ্ছে 1,17,287.46 মেট্রিক টন। এটা হলো আমাদের রাজ্যের মাছের চাহিদা। না, আমাদের রাজ্যে মাছ উৎপাদন হয় 85,805 কেজি, অর্থাৎ 5.68 মেট্রিক টন। তার মানে প্রায় 31,481.779 এমপি। তাহলে আমাদের রাজ্যে যদিও এই সরকার আসার পর অনেক উন্নতি হয়েছে, অনেক মাছ চাষ বেড়েছে, কিন্তু তারপরেও যদি আর সামান্য আমরা উদ্যোগ নিতে পারি, আমাদের জলাশয়গুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এই ঘাটতি পূরণ করা কোনো মতেই অসম্ভব নয়। আমাদের রাজ্যে প্রতিটা মানুষের চাহিদা বৎসরে 27.83 কেজি, কিন্তু আমাদের রাজ্যের উৎপাদন হচ্ছে 20.36 কেজি। তাহলে এই যে 7.47% মানে কেজি আমাদের ঘাটতি, এটা আমরা ইচ্ছা করলে অনায়াসে আমরা করতে পারি। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে ওয়াটার বডি আছে, যেগুলোকে সঠিকভাবে যদি মৎস্য চাষের আওতায় আনা যায়, যদিও চেষ্টা করছে এবং আছে, আমাদের অগ্রগতিও হচ্ছে, কিন্তু দেখা গেছে তারপরেও কিছু উদ্যোগ নিলে পরে আমার মনে হয় আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারি। যেমন আমাদের মাছ চাষের ক্ষেত্রে অনেক চাষি আছেন যাদের প্রকৃতপক্ষে মাছ চাষের যে অভিজ্ঞতাটা সেটা একটু কম। আমি দেখেছি কোন কোন পুকুরে কোন কোন মাছ চাষি কি করেন, এক ধরনের মাছ চাষ করেন, কিন্তু দেখা গেছে জলের 3টা অংশে 3 ধরনের মাছ চাষ করতে পারেন। উপরে ভাসমান যেটা আছে আমাদের একরকম, মাঝখানে যে খাদ্য আছে একরকম এবং নিচে যে খাদ্য আছে একরকম। কিন্তু এই অভিজ্ঞতা না থাকার ফলে আমাদের জলাশয় থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের অনেক মৎস্যচাষী বা অনেক মৎস্যজীবী সেইভাবে সঠিক অর্থে মাছ উৎপাদন করতে পারছেন না। তাহলে আমার মনে হয় যদি আমরা ব্যাপক পরিমাণে সাইন্টিফিক্যালি কিভাবে মাছ চাষ করা যায়, এটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে মাছ উৎপাদন বাড়তে পারে। আরো ঘটনা আছে,
আমাদের বড় বড় জলাশয়গুলি দেখা গেছে যেই পরিমাণে মাছ উৎপাদন করা সম্ভব সেই পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে না, কি সরকারি কি বেসরকারি। যেমন আমার বিধানসভায় বড় দুটো জলাশয় আছে, প্রায় 50 একরের মতো এক একটা জলাশয়, কিন্তু এই জলাশয়ে আমি প্রকৃতপক্ষে সেখানে যাওয়ার পরে যারা চাষি তাদের কাছে হিসাব নিয়ে দেখছি যা উৎপাদন হওয়ার কথা তার অন্তত 10 ভাগের 1 ভাগ উৎপাদন হয় না। এটা কেন হচ্ছে? যারা এটা চাষ করছেন তাদের সেই পরিমাণের অভিজ্ঞতা নেই। এই জন্য আমার একটা প্রস্তাব থাকবে যে আমাদের মৎস্য দপ্তরের মাধ্যমে যদিও এখন প্রয়াস হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, এই ট্রেনিং এর ব্যবস্থা যদি আরো বাড়ানো যায় তাহলে পরে সেখানে মাছ চাষ বৃদ্ধি পেতে পারে। আরো একটা জিনিস ইদানিংকালে দেখা গেছে আমাদের কৃষি জমিতে কৃষি শ্রমিকের অভাবে ইদানিংকালে যদিও সরকার ধান কিনছেন এত কিছুর পরেও কৃষি শ্রমিকের অভাবের কারণে কিছু কিছু জমি অতীত থাকা অবস্থা হয়েছে। এটা এরকম নয় যে ধান চাষের অলাভজনক, কিন্তু যারা কৃষিকাজ করেন তারা উৎসাহিত হচ্ছেন না। এই ক্ষেত্রে যদি সরকার ওই জলাশয় ওই জমিগুলি পুকুর খনন করে অথবা জলাশয় খনন করে মাছ চাষ করা হয় তাহলে ধানের থেকে উৎপাদন আরো বেশি, মানে লাভ আরো বেশি হয়, তাহলে সেটা আমরা করতে পারি। একখানি জলাশয়ের পুকুরে দেখা গেছে বছরে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করা